আসসালামু আলাইকুম। বই পাঠের আজকের পর্বে পড়ছি বিখ্যাত লেখক আহমদ ছফার বিখ্যাত উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। পড়ছি চতুর্থ খণ্ড এবং 18তম পর্ব। সামারক আমার মনে একটা ঝংকার সৃষ্টি করে দিয়েছে। তাকে আমি মনের ভিতর থেকে তাড়াতে পারছি না। সামারক শুধু সুন্দরী নয়, তার মনে দয়া মায়াও আছে। আমার প্রতি এই সময়ের মধ্যে তার একটা অনুরাগ জন্মানো ও বিচিত্র নয়। সামারক যখন হাসে, সাদা বেজির দাঁতের মতো তার ছোট দাঁতগুলো ঝিলিক দিয়ে ওঠে। সে যখন খুশি ওঠে, তার মধ্যে একটা সুন্দর অগ্নিশিখা জ্বলে উঠতে দেখি। সে যখন গান করে অথবা কবিতা পাঠ করে, পৃথিবীর সমস্ত কষ্ট যন্ত্রণা আমি মুক্ত হয়ে উঠতে দেখি। বড় বড় দুটি চোখ মেলে যখন দৃষ্টিপাত করে, তার অসহায়তার ভাবটি দৃশ্যমান হয়ে ওঠে। তখন তাকে অনেক বেশি সুন্দরী দেখায়। সামারক আমার খাওয়া দাওয়ার প্রতিও দৃষ্টি দিতে আরম্ভ করেছে। আমার দারিদ্র্য, আমার অক্ষমতা, আমার অস্তিত্বের দীনতা সবকিছু এমনভাবে উপলব্ধি করতে পেরেছে, তার কাছে আমি কোনো রকমের দ্বিধা এবং সংকোচ ছাড়াই নিজেকে মেলে ধরতে পারি। আমার অনেক কিছু নেই, আমি জানি, কিন্তু সামারকের সঙ্গে যখন আলাপ করি, আমার নিজেকে অত্যন্ত সমৃদ্ধ মানুষ মনে হয়। মনে হয় আমার মধ্যে কোনো অক্ষমতা, কোনো অপূর্ণতা নেই। তাছাড়া আরো একটা ব্যাপার আছে। এই মাস 3-4 সামারকের সঙ্গে চলাফেরা করতে গিয়ে আমার ভেতরে একটা রূপান্তর ঘটেছে। সেটা আমি এখন অনুভব করি। আমি ছিলাম নিতান্ত তুচ্ছ একজন আদলা মানুষ। এইরকম একজন সুন্দর মহিলা সমাজে, যার সম্পর্কে সত্য মিথ্যা বিচিত্র ধরনের কাহিনী চালু আছে, তার সঙ্গে ঘনিষ্ঠ মেলামেশার কারণে আমি চারপাশের সবার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি। আমি টের পেতে আরম্ভ করেছি মানুষের কাছে এরকম ঈর্ষার পাত্র বনে গেছি। যদিও আমি বুঝতে পারি তার মধ্যে কিছু পরিমাণে হলেও করুণা মিশে রয়েছে। যে মহিলা আঙ্গুলি হেলনে ঢাকা শহরের সবচেয়ে ধনী ব্যক্তিটি পেছনে ছুটিয়ে নিতে পারে, ক্ষমতাবান মানুষটিকে পাগল করে তুলতে পারে, আমার মতো তুচ্ছ একজন মানুষকে নিয়ে প্রায় প্রতিদিন এই যে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে, এটা তার একটা খেয়াল ছাড়া আর কিছু নয়। কথা আমার হিতৈষী বন্ধু বান্ধবেরা আমাকে বারবার বলেছে। আমি এক ঘরের মহিলার পাল্লায় পড়েছি এবং মহিলা আমাকে লেজে খেলাচ্ছে। একসময় আমাকে এমন উলঙ্গ করে ছেড়ে দেবে যে তখন মানুষের কাছে আমার মুখ দেখাবার উপায় থাকবে না। এগুলো আমি অস্বীকার করিনি। এ পর্যন্ত সামারক সম্বন্ধে যেটুকু ধারণা আমার হয়েছে, তাতে করে আমি ভালোভাবে বুঝে গেছি সে যে কোনো সময় যে কোনো একটা কিছু করে ফেলতে পারে। এরকম একটি মাদকতাময়ী সুন্দরীর সঙ্গে ঘুরে বেড়ানো কি জিনিস! তার শরীরের স্পর্শ, তার কণ্ঠস্বরের উত্তাপ, চুলের সুঘ্রাণ, এগুলো সম্মিলিত নেশা রক্তে কেমন আগুন ধরিয়ে দিতে পারে, সেই অপূর্ব অভিজ্ঞতা বন্ধুদের কোনোদিন হয়নি। তাই তারা এমন অভাবনীয় ভয়াবহ পরিণতির কথাটা আমাকে স্মরণ করিয়ে দিতে পারে। অনেক সময় মানুষকে সত্য প্রকাশের ছলে নিজের মনের প্রচ্ছন্ন ঈর্ষাটাই প্রকাশ করে থাকে। যে যাই বলুক, আমার অবস্থা এমন। সামারক যদি আমাকে বলতো, জাহিদ, তোমাকে আমার সঙ্গে দুনিয়ার অপর প্রান্ত পর্যন্ত ছুটে যেতে হবে, 5 তলা দালান থেকে লাফিয়ে পড়ে প্রাণ দিতে হবে, কিছুই করা আমার পক্ষে অসম্ভব ছিল না। কিন্তু ছোট্ট একটা কিন্তু সবকিছুতে বাদ সেধেছি। সেটা একটু খুলে বলি। এ পর্যন্ত সামারক আমাকে যে সমস্ত জায়গায় নিয়ে গেছে, সব জায়গাতে আমি ভয়ঙ্কর ভাবে আহত বোধ করেছি। সৌরাবর্তী উদ্যান, গ্রিন রোড, কলাবাগান, ওই 3টি জায়গায় তিনি নিয়ে গিয়েছে। ওসব জায়গায় যে সমস্ত মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, আলাদা আলাদা ভাবে তাদের চেহারাগুলো চিন্তা করলেও আমার বুকের রক্ত হিম হয়ে আসতে চায়। এইসব মানুষের সঙ্গে সামারকের কি সম্পর্ক, তাই নিয়ে আমাকে অনেক বিনিদ্র রজনী যাপন করতে হয়েছে। সামারকের মনে কি আছে, তার অভিপ্রায় কি, একথা বারবার চিন্তা করেও আমি নিজের মধ্যে কোনো সদুত্তর পাইনি। আমি সবচেয়ে ব্যথিত বোধ করেছিলাম যেদিন তার উপহার দেয়া জামা কাপড় পরিয়ে সামারক আমাকে কলা বাগানে তার বন্ধুদের আড্ডায় সিনেমা দেখাবে বলে নিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে আমাকে জানতে হলো, এই লোকদের একজনের কাছ থেকে টাকা ধার করে সামারক আমার জন্য শার্ট এবং সোয়েটার কিনেছে। সেদিন রাস্তার মাঝখানে ধরে তাকে পেটাতে ইচ্ছে করেছিল। হয়তো আক্ষরিক অর্থে পেটাতে না পারলেও কিছু করার কথা অবশ্য বলতাম এবং সম্ভব হলে শরীর থেকে সব জামা
কাপড় খুলে তার মুখের উপর ছুড়ে দিতাম। আবেদের মুখের উপর বিয়ারের টিন ছুঁড়ে মারার দৃশ্যটাই আমাকে একটা দোদুল্যমান অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। তারপর তো সামারক আমাকে আসামি ধরে নিয়ে মস্ত বড় একখানা নালিশ ফেলে বসলো। সে যখন বিয়ারের টিন ছুঁড়ে মারলো, আমি আবেদের মুখের উপর ঘুষি বসিয়ে দিলাম না কেন? এই মহিলাকে আমি কোন হিসেবের মধ্যে ফেলতে পারছি না। মহিলা কি পাগল নাকি অন্য কিছু? সামারকদের শান্তিনগরের বাড়িতে গিয়ে আমাকে দেখতে হয়েছে বড় ভাইয়ের বউ তার বাহুতে কামড় দিয়ে মাংস তুলে নিয়েছে। সেও নিশ্চয়ই বড় ভাইয়ের বউকে অক্ষত রাখেনি। এইরকম অব্যবস্থিত চিত্তের মহিলাকে নিয়ে আমি কি করব ভেবে ঠিক করতে পারলাম না। তাকে গ্রহণ করা অসম্ভব, আবার তাকে ছেড়ে দেওয়া আরো অসম্ভব। গভীর রাতে আমি যখন নিজের মুখোমুখি হই, সামারকের সমস্ত অবয়বটা আমার মানব সৃষ্টির সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। অন্তরের সমস্ত আবেগ দিয়ে এই মহিলাকে জড়িয়ে ধরার আকাঙ্ক্ষা আমার মনে ঘনীভূত হয়ে ওঠে। মনে হয় তার জন্য প্রাণপণ সবকিছু পণ করতে পারি। কিন্তু যখন তার অন্য কাণ্ড কীর্তির কথা স্মরণে আসে, মহিলার প্রতি আমার একটা অনীহাবোধ তীব্র হয়ে জেগে ওঠে। মনের একাংশ অসাড় হয়ে যায়। আমি নিজেকে প্রশ্ন করি, এই আধা পাগলা বিক্ষিপ্ত মানসিকতার মহিলাটির সঙ্গে আমি লেগে রয়েছি কেন? প্রতি রাতেই পণ করি, এরপর যদি সামারক আসে তার চোখে তাকিয়ে বলে দেব তার সঙ্গে ঘোরাঘুরি করে আমার সবকিছু লাটে উঠতে বসেছে। অকারণে মানুষ আমার শত্রুতে পরিণত হচ্ছে। এরপর তার সঙ্গে আর মেলামেশা সম্ভব নয়। কিন্তু পরদিন যখন সামারক আসে, তার চুলের রাশিতে কাপড় ধরিয়ে আমার দিকে যখন বড় বড় চোখ দুটো মেলে তাকায়, আমার সমস্ত সংকল্প পরাজিত হয়। আমি সবকিছু ভুলে যেতে বাধ্য হই। মহিলা আমার ইচ্ছে শক্তি হরণ করে ফেলে, তারপর আমাকে দিয়ে যা ইচ্ছা করিয়ে নেয়। সামারককে নিয়ে এমন সংকটে পড়ে গেছি যে সে কথা কাউকে বুঝিয়ে বলারও উপায় নেই। দুঃসহ যন্ত্রণার ভেতর দিয়ে দিন রাত্রি অতিবাহিত করছি আমি। এই ডাকিনী মহিলা আমাকে কোথায় নিয়ে যাবে? এরই মধ্যে একদিন দুপুরবেলা সামারক আমার ঘরে এলো। তার আলুথালু চেহারা, চোখের কোণে কালি, পরনের শাড়ির অবস্থা করুন। মনে হলো সে কয়েকদিন স্নান করেনি, ঘুমায়নি। এই রকম বেশে সামারককে আমি কোনোদিন দেখিনি। নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটে গেছে। তার দিকে তাকিয়ে আমার বুকটা হুহু করে উঠল। সামারক তার কাঁধের থলেটা টেবিলের উপর রেখে খাটে বসল। তার বসার ভঙ্গি দেখে আমি অনুমান করলাম শরীরের উপর সামারকের পুরো নিয়ন্ত্রণ নেই। এই অবস্থায় কি জিজ্ঞেস করবো আমি ভেবে স্থির করতে পারলাম না। আমি কিছু বলার আগে অত্যন্ত ক্লান্ত স্বরে সামারক বলল, জাহিদ ভাই, এক গ্লাস পানি দেবেন? আমি পানি গড়িয়ে তার হাতে দিয়ে বললাম, আপনার কি হয়েছে? মনে হচ্ছে আপনার গোসল এবং খাওয়া কোনোটাই হয়নি। সামারক সমস্ত পানির গলাটার মধ্যে ঢেলে দিয়ে বলল, দুদিন ধরে আমি খেতে এবং ঘুমোতে পারছি না। আমি বললাম, এক কাজ করুন, বাথরুমে গিয়ে আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি ডাইনিং হল থেকে খাবার নিয়ে আসি। সামারক বলল, খাবার আমার গলা দিয়ে নামছে না, আপনার কষ্ট করে লাভ নেই। আমি আপনার বিছানায় শুয়ে পড়লে আপনি কি রাগ করবেন? আমি একটুখানি আতঙ্কিত বোধ করলাম। সামারককে আমার বিছানায় শোয়া দেখলে অন্য বোর্ডাররা কি মনে করবে? হয়তো সবাই মিলে আমাকে এমন একটা অবস্থার মধ্যে ফেলে দেবে, সিট রক্ষা করাটাও দায় হয়ে পড়বে। আমার আশঙ্কার কথাটাও আমি সামারককে বুঝতে দিলাম না। আজকে ভাগ্য ভালো, হোস্টেলের বেশিরভাগ বোর্ডার টিভি রুমে ইংল্যান্ড এবং পাকিস্তানের ক্রিকেট খেলা দেখতে গেছে। সামারককে বললাম, ঠিক আছে, আপনি শোবেন, তার আগে একটু চেয়ারটা এসে বসুন, আমি নতুন চাদরটা পেতে দিই। সামারক মাথা নিয়ে জানালো, না, তার দরকার নেই বলে সে শটান বিছানার পর শরীরটা ছুড়ে দিল। সামারক বলল, দরজাটা বন্ধ করে দিন। সামারক না বললেও বন্ধ করে দিতে হতো। সামনের দরজা বন্ধ করে আমি পেছনের দরজাটা খুলে দিলাম। ঠিক এই সময় আমার কি করা উচিত স্থির করতে না পেরে সিগারেট জ্বালালাম। একটা কি দুটো টান দিয়েছি, এর মধ্যেই দেখি সামারকের ফুলে ফুলে কেঁদে উঠছে। কান্না করে তার শরীরটা বেঁকে বেঁকে যাচ্ছে। এই অবস্থায় সিগারেট টানা যায় না। আমি সিগারেটটা ছুঁড়ে ফেলে দিলাম। চেয়ারটা বিছানার পাশে নিয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে সামারক, কাঁদছেন কেন? কান্নার বেগ একটু কমে এলো। সে বলল, জাহিদ ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। তারপর আবার কাঁদতে আরম্ভ করলো। আমি কিছুক্ষণ তার বিছানার পাশে স্তব্ধ হয়ে বসে রইলাম। একজন মহিলা আমারই পাশে বিছানায় কেঁদে বুক ভাসাচ্ছে, অথচ আমি করার মতো কিছুই খুঁজে পাচ্ছি না। একসময় বাথরুমে গিয়ে তোয়ালে এনে তার মুখ মুছিয়ে দিলাম।
এই কাজটা করতে গিয়ে আমার হাত কেঁপে গেল, শরীর কেঁপে গেল। কথা বলতে গিয়ে দেখে আমার কণ্ঠস্বর কাঁপল। আগে শামারকের শরীরের কোনো অংশ আমি এমনভাবে স্পর্শ করিনি। আমি তার কানের কাছে মুখ নিয়ে জিজ্ঞেস করলাম, শামারক বলুন, আপনি কাঁদছেন কেন? আমি চুলে হাত বুলিয়ে দিলাম। এলোমেলো হয়ে যাওয়া শাড়িটা এখানে ওখানে টেনে টুনে ঠিক করে দিলাম। শামারক বলল, জাহিদ ভাই, আপনার চেয়ারটা টেনে একটু কাছে এসে বসুন। আমি চেয়ারটা ঘাটের একেবারে কাছে নিয়ে গিয়ে তার হাতটা তুলে নিলাম। কোমল সুরে বললাম, বলুন শামারক, আপনার কি হয়েছে? সে বলল, জাহিদ ভাই, আমার সর্বনাশ হয়েছে। আমি মরে গেলেই সবচাইতে ভালো হতো। তারপর আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। আমার ইচ্ছে করছিল তাকে একটু আদর করি, কিন্তু পারলাম না। হয়তো আমার সাহস নেই, অথবা বিপদে পড়া মহিলার উপর কোনো সুযোগ গ্রহণ করতে আমার মন সায় দেয়। শামারকের হাতটা ধরে আমি স্তব্ধ হয়ে বসে রইলাম, আর শামারক অবিরাম কেঁদে যাচ্ছে। আমি যদি চিত্রকর হতাম, এই রোরুদ্যমান রমণীর একটা ছবি আঁকতাম। ক্রন্দনরত অবস্থায় শামারকের শরীর থেকে এক বিশেষ ধরনের সৌন্দর্য ফুটে বেরিয়ে আসছে। তার শরীরে বয়সের ছাপ পড়েছে, চুলের মধ্যে অনেকগুলো রূপলি রেখা দেখতে পাচ্ছি। তারপরও শামারক এখনো কি অপরূপ সুন্দরী। দুধে আলতায় মেশানো যেরকম হয়, তার গায়ের রং অবিকল সেরকম। পুরো দুটো সুডোল, পা দুটো একেবারে ছোট, গোড়ালি ফর্সা অংশটাতে জানালার ফুটো দিয়ে একটা তেরছা আলো রেখা এসে পড়ছে। বারবার তাকিয়েও আমি চোখ ফেরাতে পারছি না। বাম হাতটা বাঁকা করে বিছানায় এলিয়ে রেখেছে। মনে মনে আমি আল্লাহকে ধন্যবাদ দিলাম, অর্ধ আবৃত এমন সুন্দরী একটা নারীর শরীর এত কাছ থেকে দেখতে পাচ্ছি। বালিশের দুপাশে তার চুলগুলো ছড়িয়ে পড়েছে। সমুদ্রের অতল থেকে দেবী ভেরাসের আবির্ভাবের যে ছবি এঁকেছেন, শামারককে কিছুটা সেরকম দেখাচ্ছে। তার নাক, মুখ, চিবুক সবকিছু যেন দেবী ভেরাসের শরীরের অংশ। আমি এইরকম শরীরের কোনো নারী জীবনে দেখিনি। শামারক যদি সুস্থ শরীর, সচেতনভাবে নারীর সমস্ত স্বাভাবিক লজ্জা নিয়ে শুয়ে থাকত, তার এরকম অপরূপ সৌন্দর্য প্রকাশমান হয়ে উঠত না। সে কেঁদে যাচ্ছে, কান্নার তোড়ে তোড়ে শরীর থেকে এরকম করুণ দুঃখ জাগা নিয়ে সৌন্দর্য ঠিকরে বেরিয়ে আসছে। তার ডান হাতটা হাতে নিয়ে আমি অনেকক্ষণ অভিভূতের মতো বসে রইলাম। একসময় তার কান্না বন্ধ হলো, সে উঠে বসলো, আমাকে বলল, আরো এক গ্লাস পানি দিন। আমি গ্লাসটা হাতে দিলে আস্তে আস্তে পানিটা খেয়ে নিল। তারপর তোয়ালেটা নিয়ে বাথরুমে গেল। অনেকক্ষণ সে বাথরুমে কাটালো। যখন বেরিয়ে এলো তখন অনেকখানি সুস্থি দেখাচ্ছিল। ভালো করে হাত মুখ ধুয়েছে, মাথায়ও পানি দিয়েছে। চুলের উস্কো খুস্কো ভাবটি এখন নেই। আমাকে বলল, আপনার তোয়ালেটা মোটা, এই দিয়ে চুলের পানি বের করা যায় না। গামছা থাকলে দিন। ভাগ্যিস আমার একটা গামছা ছিল, সেটা তাকে দিলাম। চুলের সঙ্গে গামছাটা পেঁচিয়ে পাক দিয়ে দিয়ে সমস্ত পানি বের করে আনলো। তারপর আমার ক্রিমের কৌটো নিয়ে আঙ্গুলে একটুখানি ক্রিম বের করে আলতো করে মুখে লাগালো। এই সব কিছু করার পর সে আবার গিয়ে চেয়ারের উপর বসলো। এসব কিছুই যেন সে ঘোরের মধ্যে করে যাচ্ছে। অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। এই পীড়াদায়ক নীরবতা আমার স্নায়ু শিরায় চাপ প্রয়োগ করছিল। আর চুপ করে থাকা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ালো। একটু আগে তার হাতখানা নিয়ে আদর করেছি, দু হাতে তার চোখের জল মুছে দিয়েছি। এই গম্ভীর রূপ দেখে আমি তার শরীর স্পর্শ করার সাহসও হারিয়ে ফেললাম। নরম জবানেই বললাম, আপনার দুঃখের কথাটা জানতে যদি আপত্তি না থাকে আমাকে বলতে পারেন। আমি তো আপনার বন্ধু, আমাকে দিয়ে আপনার কোনো ক্ষতি হবে না, পারলে আপনার উপকারী করব। আমার কথা শুনে শামারকের চোখ জোড়া ঝিকিয়ে উঠল। আপাত মস্তক আমার শরীরে তার দৃষ্টি বুলিয়ে নিল। তারপর সহসা দাঁড়িয়ে গেল, আমার সঙ্গে সঙ্গে বসে পড়ল। আঙ্গুলে চুলের একটা গোছা জড়াতে জড়াতে বলল, আপনি আমার উপকার করতে চান? তার কণ্ঠস্বরটা একটু স্বাভাবিক শোনালো। আমি জোর সরে বললাম, যদি আমার সাধ্যের মধ্যে থাকে অবশ্যই আপনার উপকার করব। শামারক অবিশ্বাসের ভঙ্গিতে বলল, তাহলে আপনি আমাকে বিয়ে করুন। একই বলছে শামারক, তার কাছ থেকে একই শুনলাম। ঘরের মধ্যে বাজ পড়লো। আমি অতটা আশ্চর্যজনিত হতে পারতাম না। তার প্রস্তাবটা শুনে আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না। আমি স্বপ্নেও ভাবিনি মহিলার মুখ দিয়ে এরকম একটা কথা বেরিয়ে আসবে। আমি যদি উল্লসিত হয়ে উঠতে পারতাম, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলতে পারতাম, সেটাই সবচেয়ে ভালো হতো। কিন্তু বিয়ে করতে রাজি হওয়ার কথায় একরাশ দ্বিধা আমাকে জড়িয়ে ধরল। শামারকের মনে আঘাত দেওয়ার ইচ্ছা আমার ছিল না।
বিশেষ করে এই অবস্থা। আমি বললাম, সামারক, আপনি যে কোনো পুরুষ মানুষকে বিয়ে করতে বললে নিজেকে তারা ভাগ্যবান মনে করার কথা। আমার মতো একজন নগণ্য মানুষের কাছে কথাটা বলেছেন, সেজন্য আমি নিজেকে খুবই ধন্য মনে করছি। আপনার মুখে এই অপূর্ব কথা শুনলাম, আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। আপনার আর আমার মধ্যে যদি কিছু নাও ঘটে, শুধু ওই কথাটি আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। আমাকে খুব কাছের এবং নির্ভরযোগ্য একজন মানুষ মনে করেন বলেই এমন কথাটি বলতে পারলেন। কিন্তু তার আগে আমি বর্তমান দুঃখের কারণটা জানতে চাই। আপনাকে কি খুব আহত করব? সামরক ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর মৃদু কণ্ঠ বলল, আপনাকে জানাতে আমার আপত্তি নেই। তার কাহিনীটা সংক্ষেপে এরকম। সোলেমান চৌধুরীর সঙ্গে তার পরিচয় হয়েছিল বিলেতে। তারা পরস্পরের খুব ঘনিষ্ঠ হয়েছিল। 2 বছর এক ছাদের তলায় থেকেছেও। কথা ছিল দেশে এসে দুজন বিয়ে করবে। আমার এখানে আসা নিয়ে সোলেমানের সঙ্গে তার কিছুদিন খুব খিটিমিটি চলছিল। আসলে এটা একটা উপলক্ষ মাত্র। সোলেমান আরেকটা কম বয়সের মেয়ের সঙ্গে তলায় তলায় সম্পর্ক গড়ে তুলেছে। সামারকের বাড়ি যাওয়া আসা করত। তাদের বাড়িতেই এই তরুণীর সঙ্গে সোলেমান চৌধুরীর পরিচয়। আমার সঙ্গে সামারকের একটা বিশ্রী সম্পর্ক তৈরি হয়েছে এই অজুহাত তুলে আর্ট ইনস্টিটিউটের ছাত্রীটিকে বিয়ে করে ফেলেছে সোলেমান। আমাকে সামারক গ্রিন রোডের যে বাসায় নিয়ে গিয়েছিল তার মালিক সোলেমান চৌধুরীর খালাতো ভাই, একজন বয়স্ক ঠিকাদার এবং বিবাহিত। এখন সেই আদিলই দাবি করছে, তুমি আমাকে বিয়ে করো, আমি আগের বউকে তালাক দেব। সামারক যদি তাকে স্বেচ্ছায় বিয়ে করতে রাজি না হয়, রাস্তাঘাটে যেখান থেকে পারে ধরে নিয়ে যাবে বলে হুমকি দিয়েছে। বাড়িতে সামারকের বুড়া বাবা এবং ছোট বোনটি ছাড়া কেউ নেই। কাহিনী শেষ করে সে বলল, আমি আবার একটু ঘুমাবো। সে বিছানায় শুয়ে পড়বে। সামারক যদি সন্ধ্যা অবধি আমার ঘরে ঘুমিয়েছিল, আমার অন্য এক জায়গায় যাওয়ার তাড়া ছিল, কিন্তু সামারকের জন্য ঘর থেকে বের হওয়া আমার সম্ভব হয়নি। তাকে একা ঘুমন্ত অবস্থায় ফেলে আমি বাইরে যাই কি করে? সারাক্ষণ দরজা বন্ধ করে আমাকে ঘরের মধ্যে বসে থাকতে হলো। আমি ভয় পাচ্ছিলাম কেউ যদি এসে পড়ে। ব্যাপারটা 5 কান হয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, আমাকে ভীষণ বেকায়দায় মধ্যে পড়ে যেতে হবে। আমাকে অপছন্দ করার মানুষের অভাব নেই। তাদের কেউ যদি এই অবস্থায় সামারককে দেখে ফেলে, হোস্টেলে আমার সিটটা রক্ষা করাটাও অসম্ভব হয়ে দাঁড়াবে। 7টা বেজে গেল, এখনো সামারকের ঘুম ভাঙছে না। খুন করা লাশের পাশে খুনিকে পাহারা দিয়ে জেগে থাকতে হলে যে অবস্থা দাঁড়ায়, আমার দশাও এখন অনেকটা সেই রকম। অবশেষে সামারকের ঘুম ভাঙলো। বুঝতে পারলাম তার চোখ দুটো মেলেছে। সামারক অনেকক্ষণ ঘরের ছাদের দিকে তাকিয়ে রইল, কোনো কথা বলছে না। আমি মনে মনে প্রমাদ বললাম, তার যা মনের অবস্থা, কোনো ধরনের অসুখ বিসুখ যদি ঘটে যায় আমি কি করব? আমাদের এই পুরুষদের হোস্টেলে ভদ্র মহিলাদের থাকার নিয়ম নেই। যদি সত্যি সত্যি সামারক অসুস্থ হয়ে পড়ে, আমি কি করে তাকে চলে যেতে বলবো? নানা রকম চিন্তা আমার মনে আনাগোনা করছিল। মানুষ তো খারাপটাই চিন্তা করে আগে। একসময় সামারক কথা বলল। তার গলার স্বরটা অত্যন্ত ক্ষীণ এবং ফাঁস পেশে শোনালো। মনে হলো সে যেন স্বপ্নের মধ্যেই কথা বলছে। হাফিজ ভাই, আমার খুব তেষ্টা পেয়েছে। আমি বললাম, পানি খাবেন? সে বলল, আপনার যদি কষ্ট না হয় আমাকে 1 কাপ চা করে খাওয়ান। আমি চায়ের কেটলিটা হিটারে বসিয়ে বললাম, আপনি হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নিন। আমার কথায় এসে উঠে বসলো এবং বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এলো। আমি চায়ের পেয়ালাটা তার হাতে তুলে দিলাম। প্রথম চুমুক দিয়ে সে বলল, জাহিদ ভাই, আজ রাতটা আপনার ঘরে কাটিয়ে দেব। তার কথা শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। তাকে ঘরের বাইরে নিয়ে যাওয়ার জন্য আমি হন্য হয়ে উঠছি, আর এখন মহিলা বলে কিনা আজ রাতটা আপনার ঘরেই থেকে যাব। আমাকে বলতেই হলো, আমাদের এটা পুরুষ হোস্টেল, ভদ্র মহিলাদের তো থাকার নিয়ম নেই। সামারক বলল, অনেক মহিলা তো থাকেন দেখলাম। আমি বললাম, তারা বউরাদের কারো না কারো স্ত্রী। সামারক বলল, তাতে কি হয়েছে? আমি তো আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। বিয়ে করার প্রস্তাব দেয়া আর বিবাহিত স্ত্রী হিসেবে সামাজিক স্বীকৃতি অর্জন করে এক ছাদের তলায় থাকা এক জিনিস নয়। ব্যাপারটা আমি সামারককে বোঝাবো কেমন করে? সামারক চায়ের কাপটা টেবিলের উপর রেখে বলল, আমার প্রস্তাবটা আপনার পছন্দ হলো না, তাই না? তাহলে তো চলেই যেতে হয়। ঝোলাটা কাঁধে নিয়ে সে এখনই পা বাড়ালো। আমি হাত ধরে তাকে বসিয়ে দিলাম। বললাম, কথাটা এভাবে বলছেন কেন? আপনি প্রস্তাবটা করে আমাকে সম্মানিত করেছেন, কিন্তু তার আগে কতগুলো কথা তো চিন্তা করে দেখতে হবে। সে বলল, আপনি কি মনে করেন আমি চিন্তা না করেই কথাটা আপনাকে বলেছি? আমি বললাম, সেটা বলাও আমার উদ্দেশ্য নয়। মানসিকভাবে আজ আপনি খুব অস্থির এবং বিপর্যস্ত। জ্বরের তাপ যখন বেশি থাকে গরম পানি পান করতে নেই।
আপনি এই অবস্থাটা কাটিয়ে উঠে ভেবেচিন্তে যদি আবার আমার কাছে বলেন, সবকিছু জেনেও আমাকে বিয়ে করতে চান, আমি মনে করব আমার হাতে স্বর্গ চলে এসেছে। তারপর তাকে বুঝিয়ে সুঝিয়ে তার বোনের বাড়িতে যেতে রাজি করেন। আমি তাকে বাবার বাড়িতে যেতেই বলেছিলাম, কিন্তু সামারক বলল ময়না মানে তার বড় ভাইয়ের বউয়ের সঙ্গে কয়েকদিন থেকেই ঝগড়া চলছে। উপস্থিত মুহূর্তে সেই অগ্নিকুণ্ডে ফিরে যাওয়ার কোনো বিন্দুমাত্র ইচ্ছেও নেই। বোনের বাড়িতে যেতেও রাজি করাতে অনেক সাধ্য সাধনা করতে হয়েছে। সামারক বলল, আপনিও মিষ্টি কথায় আমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছেন। আমি ভেবেছিলাম আপনি লোকটা ভালো, এখন দেখছি আপনিও অন্য 10টা পুরুষ মানুষের মতো। আমি আমার দুর্বলতার কথাটা প্রকাশ করে ফেলেছি, এখন আপনি আমাকে নোংরা আবর্জনার মতো দূরে ছুঁড়ে ফেলতে পারেন। আমি বললাম, ব্যাপারটা মোটেই সেরকম নয়। ধরুন আপনার সঙ্গে আমার বিয়ে হলো, আর যদি এই ঘরে আপনি রাত কাটান আর সে কথাটা যদি ছড়িয়ে যায় আপনারা আমার দুজনের সামাজিক সম্মানের জন্য কাজটা মোটেও ভালো হবে না। সামারক খুশি উঠল, সমাজ আমাকে খাওয়ায় করায় যে আমি সমাজের ধার ধারবো? আমি বললাম, আপনি যখন সমাজে বাস করেন আপনাকে সমাজের ধার ধারতেই হবে। সমাজ যখন আক্রমণ করবে সেটা অবহেলা করে উড়িয়ে দিতে চেষ্টা করতে পারেন, কিন্তু আঘাতটা গায়ে ঠিকই বাজবে। সামারক এবার নরম হয়ে এলো, ঝোলা থেকে চিরুনি বের করে এলোমেলো চুলগুলো ঠিক করে নিল, শাড়িটা ভালো করে পরলো। দুজন নিয়ে হেঁটে গিয়ে একটা রিক্সায় চড়ে বসলাম। দুজনের মধ্যে কোনো কথা হলো না। নীলক্ষেত ছাড়িয়ে যাওয়ার পর সামারক আমার কাঁধের উপর ক্লান্ত মাথাটা রাখলো। ধানমন্ডিতে তার বোনের বাড়িতে সামারককে রেখে আসার পর আমি সরাসরি ঘরে ফিরতে পারলাম না। আমি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে হাঁটতে আরম্ভ করলাম। কতবার যে মাথা করেছি তার কোনো হিসেব নেই। বাইরে ঠান্ডা হাওয়া বইছে, আমার গায়ে কোনো শীতের কাপড় নেই, তবু আমি খুব গরম অনুভব করছিলাম। ওই যে একটা দিনের মধ্যে আমার বয়স যেন অনেক বেড়ে গেছে। পরস্পর বিপরীত মুখী চিন্তার ঘাত প্রতিঘাতে আমার কাঁধ দুটো নুয়ে আসছিল। আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এই মহিলাটি আমাকে ভালোবাসে সে ব্যাপারে নিশ্চিত হলাম। প্রাণ থেকে ভালোবাসলে এতখানি এগিয়ে এসে এরকম একটি প্রস্তাব করতে পারত না। এই অপরূপ সুন্দর মহিলার কি নেই? সবই তো আছে। তার গানের গলা চমৎকার, তার কবিতার মধ্যে মেধা ঝিলমিলিয়ে জ্বলতে থাকে, মনে দয়া মায়া আছে। এরকম একজন সুলক্ষণা নারীর জন্য সেকালের রাজারা যুদ্ধ করতেও কুণ্ঠিত হতেন না। একটা মাত্র ইঙ্গিতে এই নগরীর ধনবান, রূপবান এবং বিদ্বান ব্যক্তিরা কিভাবে ছুটে এসে তার পায়ের কাছে লুটিয়ে পড়ে সেই দৃশ্য আমি অনেকবার দেখেছি। আমার নিঃসঙ্গ জীবনের সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা হলো সামারক এক দুপুরবেলা আপনা থেকেই এসে আমার আধবালা বিছানায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছিল। তার জীবনের মর্মান্তিক পরাজয়গুলোর কথা আমার কাছে প্রকাশ করে অঝরে কেঁদেছিল। তারপর নিজের মুখেই আমার কাছে বিয়ের প্রস্তাব করেছিল। আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই ঘটনাটি দীপ্তিমান হীরকখণ্ডের মতো জল করে জ্বলতে থাকবে। কি সৌভাগ্যবান আমি! মনে হচ্ছিল আমি হাত বাড়িয়ে আকাশের তারাগুলো ছুঁয়ে ফেলতে পারি। সামারক আমার ভিতরে একটা অগ্নুৎপাত ঘটিয়ে দিয়ে গিয়েছে। পাশাপাশি বিপরীত একটা চিন্তাধারাও আমার মনে প্রবাহিত হচ্ছিল। ওই মহিলাকে রাজার ঘরে মানায়, যার দোতলা বাড়ি আছে, বাড়ির সামনে লন আছে, লনের এক পাশে বাগান আছে, গ্যারেজে হাল মডেলের গাড়ি আছে, গেটের সামনে দারোয়ান দাঁড়িয়ে থাকে, আসতে যেতে মাথা ঝুঁকিয়ে সালাম ঠোকে। সেই রকম একটি বাড়িতে এই মহিলা চমৎকার মানায়। বিদেশি ফার্নিচার ভর্তি ড্রয়িং রুমে কার্পেটের উপর লঘু চরণ ফেলে এই মহিলা চলাফেরা করবে। তার পায়ের ছোঁয়ায় কার্পেটের বাঘ জীবন পেয়ে আবার পায়ের কাছেই অনুগত সেবকের মতো লুটিয়ে পড়বে। এই মহিলা আমাকে বিয়ে করতে পারে, কিন্তু তাকে নিয়ে আমি কি করব? ধরে নিলাম মহিলার সঙ্গে আমার বিয়ে হলো, মহিলা আমাকে নিয়ে একদিন না একদিন তার পুরুষ বন্ধু বান্ধবের সামনে হাজির করবে। আমার গ্রামীণ করুণ চেহারা নিয়ে তারা আমাকে ভেঙচাবে। হতে পারে সামারক আমার অপমানকে তার নিজের অপমান বলবে। এই কুত্তার বাচ্চাদের সঙ্গে লড়াই করে প্রমাণ করবে যে তুমি তাদের চাইতেও যোগ্য পুরুষ। আমি পুরুষ বটে, কিন্তু ও নিয়ে আমার বিশেষ গর্ববোধ নেই। আমি অত্যন্ত ভীতু মানুষ, ঝগড়াঝাটি করাও আমার ধাতে নেই। সুতরাং সামারকের খাতিরেও কারোর সঙ্গে প্রতিযোগিতা অবতীর্ণ হওয়া আমার পোষাবে না। সামারক ভালোবাসতে জানে, একথা অস্বীকার করিনি। তার সৌন্দর্য, তার রুচিবোধ, শিক্ষা কারো কাছে নগদ মূল্যে বিক্রি করার প্রবৃত্তি সামারকের হবে না, সে কথা আমি ভালোভাবেই জানি। কিন্তু সামারকের ব্যক্তিত্ব আর চরিত্রের আরো একটা দিক সম্পর্কে আমি জানি। সামারক ভালোবাসার কাছে যতই অসহায় বোধ করুক,
কিন্তু তার যে বিশেষ মূল্য আছে সেটা সে মর্মে বুঝে অনুভব করে। তার মনের একটা কামনা পুরুষ মানুষেরা তাকে নিয়ে পরস্পর শক্তি পরীক্ষা অবতীর্ণ হোক। এই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে সে ভীষণ আনন্দ পেয়ে থাকে। সব জেনে শুনেও শামারকের এই ইঁদুর ধরা কলে আমি কি করে ঢুকে পড়ি। শামারকের বাড়িতে গিয়ে আমি গিয়েছি এবং দেখেছি তার আপন বড় ভাইয়ের বউয়ের সঙ্গে কিভাবে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে থানায় গিয়ে নালিশ করার মনোভাব প্রকাশ করতে পারে। আমার মনে হলো শামারকের সঙ্গে একই ছাদের তলায় 1 মাসও যদি আমাকে থাকতে হয় তাহলে সে আমাকে বদ্ধ উন্মাদ করে তুলবে এবং অথবা আমি তাকে খুন করে ফেলবো। সমস্ত বিষয় চিন্তা করে আমার মনে হলো আমি যেমন মাতৃগর্ভে আবার ফেরত যেতে পারিনি, তেমন শামারককে বিয়ে করাও আমার পক্ষে অসম্ভব। এই কথাটি মনে হয় আমার চোখের কোনায় পানি দেখা দিল। আমি নিজেকে ধিক্কার দিলাম। পুরুষ মানুষ হয়ে আমার জন্ম হয়েছিল কেন? একটি অসহায় নারী শেষ ভরসা স্থল মনে করে আমার কাছে ছুটে এসেছিল। আমি চূড়ান্ত অপমান করে তাকে ফিরিয়ে দিতে যাচ্ছি। আমি কি এতই পাষণ্ড যে ঈশ্বরের দান করা এই সৌন্দর্য এবং মেধাকে আমি অপমান করতে পারি? আমি কাপুরুষ নই, পাষণ্ডও নই। একথা আমার চিৎকার করে বলতে ইচ্ছে হলো। শামারক আমাকে বলুক তার পেছন পেছন পৃথিবীর শেষ প্রান্তে ছুটে যেতে। কোন রকম দ্বিধা সংশয়ের বালাই না রেখে এক কাপড়ে আমি তার পেছন পেছন পৃথিবীর শেষ প্রান্তে ছুটে যেতে পারি। শামারক আমাকে নির্দেশ করুক অন্য কোনো নারীর মুখের দিকে না তাকাতে। সমস্ত জীবন আমি শামারকের মুখমণ্ডলের কথা চিন্তা করে কাটিয়ে দিতে পারবো। শামারককে খুন করে কবর দিয়ে সেই কবরের পাশে মোমবাতি এবং ধূপধুনো জ্বালিয়ে সেবায়েত হিসেবে সারা জীবন কাটিয়ে দিতে। উপরে যা বললাম শামারকের জন্য তার সবটা আমি করতে পারবো, কিন্তু তাকে বিয়ে করতে পারবো না। আমার চাকরি বাকরি নেই, আগামী মাসে কোথায় যাব কি করব জানি নেই। আমার বাড়িঘরের দুর্দশা অন্ত নেই, যেদিকে তাকায় দাঁড়াবার জন্য সামান্য জায়গাও দৃষ্টিগোচর হচ্ছে না। সুতরাং শামারককে নিয়ে এমন একটা জুয়া খেলায় মেতে উঠবো কেমন করে? মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন রাজা হওয়ার প্রস্তাবও অবহেলা প্রত্যাখ্যান করতে হয়। একদিকে অসহায়তা, অন্যদিকে কাপুরুষতা আমাকে চিরে যেন দুটুকরো করে ফেলছিল। এই ঠান্ডাতেও আমার শরীরে ঘাম দেখা দিল। আমি চাপা গাছটার গোড়ায় হেলান দিয়ে চিন্তা করতে লাগলাম, এই অবস্থায় আমি কিভাবে শামারকের কাজে আসতে পারি। অঙ্গভরা সৌন্দর্য এবং তুলনা রহিত হৃদয় বৃত্তির অধিকারী এই অসাধারণ নারী সব কুল থেকে বিতাড়িত হয়ে রাজপথে এসে দাঁড়িয়েছে। তার জন্য আমি ঝুঁকি নিয়ে হলেও কিছু যদি করতে না পারি, আমার মানব জনম বৃথা। শামারক যাতে সম্মান নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে সে ব্যাপারে কিছু করার চেষ্টাটা আমি করতে পারি। আবার মনে পড়লো শামারক প্রথমে বিশ্ববিদ্যালয়ের চাকরির ব্যাপারে খবর নেওয়ার জন্যই আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি তার চাকরিটার চেষ্টাই করি না কেন, কিন্তু আমি কতটুকু সাহায্য করতে পারি? বিশ্ববিদ্যালয়ে আমার চাকরিটাই হয়নি, সে আমি শামারককে চাকরি দেব কেমন করে? আর বিশ্ববিদ্যালয়ের সমস্ত কর্তা ব্যক্তি তাদের একটা ত্রুটি ঢাকা দেওয়ার জন্য শামারক যাতে কোনোভাবে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না পারে তার জন্য সবাই এক কাট্টা হয়ে রুখে দাঁড়িয়েছে। আমি ধৈর্য ধরে টানাটানি করলে হয়তো মুষের শিং থেকে দুধ বের করে আনতে পারবো, কিন্তু নিষ্ঠুর মানুষগুলোর প্রাণে দয়া এবং অনুকম্পা সৃষ্টি করব কেমন করে? তখনই আমার কেন বলতে পারবো না প্রধানমন্ত্রীর কথাটা মনে হলো। আজকাল তো তার ইচ্ছেতেই তো বিশ্ববিদ্যালয়ের সবকিছু ঘটে। প্রধানমন্ত্রী যার কথা শুনবেন এমন একজন মানুষ আমাকে খুঁজে বের করতে হবে। আমার মনে হঠাৎ করে সৈয়দ দিলদার হোসেনের মুখখানা ভেসে উঠল। গত 1 সপ্তাহ ধরে আমার মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছে। আমার এই মানসিক অবস্থা বন্ধু বান্ধব কারো কাছে তুলে ধরতে পারছি না। আমার অকৃত্রিম বন্ধুদের প্রায় সবাই পরামর্শ দিয়েছিলেন শামারকের সঙ্গে আমি যেন মেলামেশা না করি, কারণ তারা মনে করেন শামারক আমাকে বিপদে ফেলে দেবে। এই বন্ধুদের কাছে আমার মুখ খুলবার উপায় নেই। আর যারা আমার নাম কওয়াস্ত বন্ধু তাদের সঙ্গে কোনো বিষয়ে পরামর্শ করার প্রশ্নই উঠে না। এরা মুখ ফুটে কিছু না বললেও আমি বিলক্ষণ বুঝতে পারি আমাকে তারা মনে মনে ভীষণ ঈর্ষা করে। আমি সব দিক দিয়ে একজন দাগ ধরা মানুষ। দেখতে আমি সুদর্শন নই, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার উজ্জ্বল কৃতিত্বের দাবিদার নই, আমার টাকা পয়সা এবং পেশায় আমি একজন বেকার। এইরকম একজন মানুষের সঙ্গে শামারকের মতো একজন রূপসী মহিলা সকাল দুপুর ঘোরাঘুরি করবে, তারা সেটা সহ্য করবে কেন? পথে ঘাটে দেখা হলে তাদের কেউ কেউ চিকন করে হাসে, তাদের কেউ কেউ জিজ্ঞেস করে বসে, কি ভাইয়া প্রেম তরণী কোন ঘাটে নোংর পড়লো? হালটা শক্ত করে হাতে ধরতে হবে,
যদি একেবারে ভেসে যাও সেটা ভালো কাজ হবে না। সামারকের সঙ্গে মেলামেশার পরিমাণ বৃদ্ধি পাওয়ার পর থেকে আমি আমার শিক্ষকদের সঙ্গে মেলামেশা করা ছেড়ে দিয়েছি, কারণ তাদের অনেকের মধ্যেই এই সিদ্ধান্ত করে বসে আছেন আমি শিক্ষক সমাজকে অপমান করার জন্যই সামারককে নিয়ে একজন এমন বেপরোয়া ভাবে সব জায়গায় ঘোরাঘুরি করছি। নিজের ভেতর সন্দেহ, সংশয় এবং অনিশ্চয়তার যখন পাহাড় জমে ওঠে এবং সেটা যখন কারো কাছে প্রকাশ করা অসম্ভব হয়ে দাঁড়ায়, যন্ত্রণা তখন 1000 গুণ বেড়ে যায়। আমি যদি সামারকের কথা মাফিক তাকে বিয়ে করে ফেলতাম সেটা খুব ভালো কাজ হতো। হয়তো এই বিয়ে টিকতো না, অনেক বিয়েই তো টেকে না, কিন্তু আমি মনের ভিতরে কোনো সাহস সঞ্চার করতে পারছি না। সামারককে বিয়ে করলে আমাকে হোস্টেল ছেড়ে দিয়ে একটা বাসা করতে হবে। আমার চাকরি বাকরিও নেই, কিছু নেই, বাসা ভাড়া দেবো কেমন করে, আর সামারককে চালাবো বা কেমন করে? সামারকের যদি একটা নিশ্চিন্ত আশ্রয় থাকতো তাহলে না হয় চিন্তা করা যেত। ওদের বাড়িতে গিয়ে দেখেছি সেখানে আমার থাকার ব্যবস্থা হওয়ার কথা দূরে থাক, নিজেরও ঠাঁই নেই। তাকে বড় ভাইয়ের বউয়ের সাথে রীতিমতো অপমান সহ্য করে সে বাড়িতে থাকতে হচ্ছে। সামারক একটা ভাসমান অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। তাকে আমি এই কমাসে যতদূর বুঝতে পেরেছি এই মানসিক অনিশ্চয়তার থেকে মুক্তি পাওয়ার জন্য সে আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের পিছনে সত্যিকারের ভালোবাসা সত্ত্বেও আমি তাকে এক বিন্দু নিশ্চয়তাও দিতে পারবো না। সামারককে নিয়ে আমি কি করব? আমি যদি সরাসরি প্রত্যাখ্যান করি, সামারক যেসব মানুষের হাতে গিয়ে পড়বে, যাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, হয়তো তাদের একজনকে বিয়ে করতে বাধ্য হবে। আমি জানি সামারকের মাথায় অনেক রকমের কিড়ে আছে, কিন্তু তার যে লোভ নেই সে ব্যাপারে আমি নিশ্চিত। তাই যদি থাকতো, এই সমস্ত টাকাওয়ালা প্রতিষ্ঠাবান মানুষের কোনো একজনকে সরাসরি সে বিয়ে করে ফেলত। সামারক তার শারীরিক সৌন্দর্য সম্পর্কে অতিমাত্রায় সচেতন, এই কথা সত্য, কিন্তু মানসিক পছন্দ অপছন্দের ব্যাপারটি তার কাছে তার চাইতেও বড়। কিন্তু পরিস্থিতি যখন চাপ দিতে থাকে, অনেক সময় বনের বাঘও ঘাস চিবিয়ে খেতে বাধ্য হয়। অস্তিত্বে যে সংকট কোনো মানুষই সেটা অতিক্রম করতে পারে না। সামারকের পছন্দ করার গণ্ডি অত্যন্ত সীমিত হয়ে পড়েছে। ওই অবস্থায় সে ওই তাড়িয়ে বেড়ানো লোকদের ভেতর থেকে যদি একজনকে বিয়ে করে বসে, হয়তো জীবনে অসুখী হবে, কিন্তু আমি সবার উপহাসের পাত্রে পরিণত হব। সবাই বলবে আমি এতদিন সামারকের বেড়াগিরি করে কাটিয়েছি, এতদিন সে আমাকে দেহরক্ষী হিসেবে ব্যবহার করেছে এবং যখনই সুযোগ পেয়েছে আমাকে লেন মেরে এক ধনী লোকের ঘরণী হয়ে বসেছে। কারো কাছে আমার মুখ দেখাবার উপায় থাকবে না, সবাই আমাকে করুণা করবে। যতই ভেতরে থেকে কথা আমি বুঝিয়ে বলতে চেষ্টা করি কেন, কে আমার কথা বিশ্বাস করবে? আমি তীব্রভাবে অনুভব করছিলাম এই অবস্থা থেকে সামারককে এবং আমাকে উদ্ধার করার জন্য এমন একটা কিছু করা প্রয়োজন, যাতে করে অল্প পরিমাণে হলেও সামারক তার নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। ভেবে ভেবে ঠিক করলাম, বিশ্ববিদ্যালয়ের চাকরিটি যদি সে কোনোভাবে পেয়ে যায়, আপাতত সব দিক রক্ষা পেতে পারে। আমি মনে মনে সান্ত্বনা পাবো এই ভেবে যে সামারককে একটা অবস্থানে অন্তত দাঁড় করিয়ে প্রকৃত বন্ধুত্বের পরিচয় দিতে পেরেছি, এবং বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যক্তিরা তাকে ঢুকতে না দেওয়ার জন্য যে ধনুকটা ভাঙাপন করে বসে আছেন সেটাও ভেঙে ফেলা যাবে। এখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া বিশ্ববিদ্যালয় সবকিছু করছে না। যদি কোনোভাবে প্রধানমন্ত্রী অবধি যাওয়া যেত, একটা রাস্তা হয়তো পাওয়া যেত। আমি এই কথা আগেও চিন্তা করেছি। চিন্তার মাথায় রেখেই মতিঝিলে দিলদার হোসেন সাহেবের অফিসে গেলাম। আমি তাকে অফিসের সামনেই পেলাম। তিনি গাড়ি থেকে নামছেন। আমাকে দেখতে পেয়ে দরাজ গলায় হুঙ্কার ছাড়লেন, এই যে ছোড়া, একদিন কোথায় ছিলে, আসুনি কেন? আমি আমতা আমতা করে বললাম, দিলদার ভাই, হঠাৎ করে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেজন্য আসতে পারিনি। দিলদার সাহেব জোরালো গলায় বললেন, জানি জানি, সব খবর জানি। আমার কাছে কোনো সংবাদ গোপন থাকে? এমন এক সুন্দরীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, যাকে দেখলে ঘোড়াগুলো পর্যন্ত নাকি উত্তেজিত হয়ে ওঠে। এসব জায়গায় যাচ্ছ, আমার কাছে আসুনি কেন? আমি কি তোমার সঙ্গে ভাগ বসাতে চাইতাম? ছোকরা, এখন তোমার ওড়ার চেষ্টা করছো। একসময় আমাদেরও দিন ছিল, আমরাও চুটিয়ে প্রেম করেছি। হে, তুমি একা কেন? তোমার সুন্দরী কোথায়? সেই সময় তার হাঁপানির টানটা প্রবল হয়ে উঠল। তিনি চেয়ারে বসে পকেট থেকে ইনহেলার বের করে টানলেন। তারপর 2-3 মিনিট স্তব্ধ হয়ে বসে রইলেন। দিলদার সাহেব একজন সত্যিকার ডাকাবুকা স্বভাবের মানুষ। তিনি ভালো কি মন্দ ওইসব কথা চিন্তা করার সময় আমার হয়নি। ওই মানুষটির
পৌরুষ এবং সাহস আমাকে সবসময় আকর্ষণ করেছে। হাঁপানি তাকে কাবু করে ফেলেছে। তারপরও এই প্রায় 6 ফিট লম্বা মানুষটা যখন সোজা হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান, তাকেও আমার চিরন্তন যৌবনের প্রতীক বলে মনে হয়। তার কাছে অসম্ভব বলতে কিছু নেই। সবসময় যেন ঝুঁকি গ্রহণ করতেই তিনি তৈরি হয়েছেন। কঠিন সমস্যায় পড়লেই মানুষ তার কাছে আসে। তিনি সবকিছু মোকাবেলা করেই যেন আনন্দ পেয়ে থাকেন। কেউ টাকা পয়সা চাইলে উদার হাতে বিলিয়ে দেন, আবার কারো কাছ থেকে টাকা পয়সা নিজে গ্রহণ করলে শোধ দেওয়ার কথা বেমালুম ভুলে যেতেও কসুর করেন না। ক্লাবে বসে গ্লাসের পর গ্লাস তাজা হুইস্কি যেমন পান করেন, তেমনি তাকে তার অত্যন্ত গরিব পিয়নের সঙ্গে কচুরলতি দিয়ে পান্তা ভাত খেতেও দেখেছি। এই মানুষটাকে আমি কোনো সীমা, কোনো সংজ্ঞার মধ্যে বাঁধতে পারিনি। যেন অনায়াসে সব কাজ করার জন্যই তার জন্ম হয়েছে। কোন রকম প্রস্তুতি ছাড়াই তিনি ছন্দমাত্রা মিলিয়ে নিখুঁত কবিতা লিখে দিতে পারেন। অবসরে হাতুড়ি বাটালি নিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের চেয়ার টেবিল বানাতে তার জুড়ি নেই। তার গাড়িটা বিকল হলে মিস্ত্রি ডাকার বদলে নিজে আটময়লা গেঞ্জি লুঙ্গি পরে গাড়ির তলায় শুয়ে নট বল্টু খুলে মেরামত করে ফেলেন। এক সময় রেসের ঘোড়া পুষতেন, এক সময় গরুর ব্যবসাও করেছেন বলে শুনেছি। দিলদার সাহেব এত প্রবলভাবে বেঁচে আছেন যে কোনো ব্যাপারে তার বাজ বিচার নেই বললেই চলে। এই বুড়ো বয়সেও এক তরুণীকে কেন্দ্র করে তার নামে কেলেঙ্কারির কাহিনী রটে। এই নিয়ে তার অত্যন্ত আধুনিকা রুচি বা স্ত্রী রাগারাগি করলে সেই তরুণীকে বিয়ে করে ফেলেন। বাড়িটা ছিল স্ত্রীর নামে। মহিলা তাকে খোটা দিলে দিলদার সাহেব বাড়ি যাওয়া বন্ধ করে অফিসে থাকতে আরম্ভ করেন। তখন তার হাতে বিশেষ টাকা পয়সা ছিল না। বন্ধু বান্ধব তাকে ধরে আরেকটা বাড়ির ব্যবস্থা করেন এবং তখন তিনি নতুন স্ত্রী নিয়ে ওই বাড়িতেই থাকছেন। তিনি এমন অনেক কাজ করেছেন যেগুলো আমাদের চোখেও মনে হয়েছে রীতিমতো অন্যায়। যখন কৈফিয়ত চেয়ে জিজ্ঞেস করেছি দিলদার ভাই কাজটা কেন করলেন, তিনি দরাজ গলায় জবাব দিয়েছেন, আমার খুশি আমি করেছি, তোমার খারাপ লাগলে আসবে না, আমি ঘ্যান ঘ্যান করা অপছন্দ করি। দিলদার সাহেবের হাঁপানির টানটা কমে এলে আমি তার কাছে সামারপুর চাকরি সংক্রান্ত কাহিনীটা বয়ান করি। তার বর্তমান সহায়তার কথাটা উল্লেখ করে তিনি আমার কথা শুনে খেপে উঠলেন। শালা তুমি একটা আস্ত হিজড়ে, কিছু করার মুরুদ নেই, আবার ওদিকে প্রেম করার শখ। দিলদার সাহেব ওরকমই, প্রথমে একটু গালাগাল শুনতে হবে, সেটা জেনেই এসেছি। আমি চুপচাপ অগ্নুৎপাতটা হজম করলাম। তিনি কাজের ছেলেটাকে ডেকে হুকুম করলেন, এই বাচ্চা 2 কাপ চা লাগাও। তিনি নিজের কাপটা টেনে নিয়ে আমাকে বললেন, চা খাও। চায়ে চুমুক দিয়ে আমার দিকে তাকিয়ে হাসলেন। বুঝলাম প্রথম ধকলটা কেটে গেছে, এখন তার সঙ্গে কথাবার্তা বলা যাবে। তিনি বললেন, শালা তোমার অবস্থা হয়েছে পীরের বাড়ির কলা চোরের মতো। চোর পীরের বাড়ির কলার ছড়াটা কেটেছিল ঠিকই, কিন্তু নিয়ে যাওয়ার বেলায় দেখলো বেটার এক পাও নড়ার সাধ্য নেই। পীর সাহেব দোয়া পড়ে কলার ছড়াটা আগে থেকেই রক্ষা করার ব্যবস্থা করে রেখেছিলেন। তা আমার কাছে কেন আসছো সেটা আগে বলে ফেলো। তোমার সামান্য লাজ লজ্জাও নেই। প্রেম করবে তুমি আর কষ্ট দেবে আমাকে। শালা, আমার যে তোমার বাপের মতো বয়স সে কথাটি খেয়াল করেছো? দিলদার সাহেব এসব কথা তো শুনতেই হবে। আমি বললাম, প্রধানমন্ত্রীকে যদি একবার অনুরোধ করা যায় তাহলে হয়তো সামারক কাজটা পেতে পারে। আজ আমার কপালটাই খারাপ। দিলদার সাহেব ফের চটে গেলেন। তোমার কি আক্কেল? একটি মেয়ে মানুষের সঙ্গে তুমি প্রেম করবে আর দেশের প্রধানমন্ত্রী চাকরির ব্যবস্থা করবেন? এই জন্যই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছো। তোমাদের মতো লোকদের জন্যই দেশটা গাড়ায় পড়ে আছে। আমার মনটা দমে গেল। দিলদার সাহেব বোধহয় আমার অনুরোধটা রাখবেন না। আমি অনুভব করছিলাম আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। দিলদার সাহেব পাঞ্জাবের গভীর পকেট থেকে নস্যির কোটাটা বের করে এক টিপ নস্যি নিলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, অমন করে আচা বুয়ার মতো বসে রইলে কেন? এখন কাটো, আমার কাজ আছে। আমি তার মুখের দিকে তাকালাম। আমার কণ্ঠ দিয়ে সমস্ত আকুলতা মেশানো একটা স্বরই শুধু বেরিয়ে এলো, দিলদার ভাই। আমার মনে হচ্ছিল আমি কেঁদে ফেলবো। হঠাৎ দিলদার সাহেবের মধ্যে একটা পরিবর্তন দেখতে পেলাম। তার চোখ জোড়া মমতায় মেদুর হয়ে এসেছে। তিনি বললেন, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা সে কি 4টিখানি কথা? তুমি তো শালা মিনমিন করো। হুলো বেড়ালের মতো ইস্ক মাথায় উঠে গেছে। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বলবো কি? কাগজপত্র কোথায়? তোমার সুন্দরীকে নিয়ে আসবে আগামী শনিবার। মনে মনে তৈরি থাকবে, যদি আমার মনে ধরে যায় আর ফেরত পাবে না। শনিবার সকালে আমি সামারকদের শান্তিনগরের বাড়িতে গেলাম। তখন
তখন বেলা বড় জোর 8টা। সামারকের বাবা খাটের উপর ঝুঁকে পড়ে কি সব লেখালেখি করছেন। খাটে ছড়ানো আরবি বই, হয়তো তিনি কোরআনের সেই তর্জমার কাজটাই করছেন। ভদ্রলোকের গায়ে একটা অতি সাধারণ গামছা, তাতে পিঠের একাংশ মাত্র ঢাকা পড়েছে। আমি দেখতে পেলাম তার সারা শরীরে লম্বা লম্বা সাদা লোমে ভর্তি। আমি সালাম দিলাম। উত্তর দেওয়ার বদলে ভদ্রলোক বললেন, টুলু তো ঘুমিয়ে আছে। আমি বললাম, একটু ডেকে দেয়া যায় না? ভদ্রলোক বললেন, আমি তো মেয়েদের ঘরে চাইনি। আমি একটু চাপ দিয়ে বললাম, ডেকে দিতে হবে, একটা দরকার আছে। ভদ্রলোক বিরক্ত হলেন, কিন্তু খাট থেকে নেমে মোটর টায়ারের স্যান্ডেলে পা গলিয়ে একটুখানি ভেতরে গিয়ে ডাকতে লাগলেন, ও টুলু, টুলু ওঠো, তোমার সঙ্গে দেখা করার জন্য এক ভদ্রলোক এসেছেন। কে আব্বা? সামারকের কণ্ঠ শুনতে পেলাম। তার বাবা বললেন, এক ভদ্রলোক তোমার সঙ্গে কথা বলার জন্য এসেছেন। এত সকালে আবার কে এলো? আর পারিনি বাবা। সামারকের করুণ ক্লান্ত কণ্ঠ। কলের পানি পড়ার শব্দ হচ্ছে। বুঝলাম সামারক বাথরুমে ঢুকেছে। আমাকে বেশিক্ষণ বসতে হলো না। সামারক দরজার ভেতর থেকে আমাকে দেখতে পেয়ে বলল, ও আপনি? তার গলার স্বর আটকে গেল। সেই রাতে ফেরত পাঠাবার পর সামারকের সঙ্গে আমার আর দেখা সাক্ষাৎ হয়নি। আমাকে দেখে সে খুশি হয়েছে, চোখ মুখের ভাব থেকেই সেটা ফুটে উঠেছে। আমি বললাম, সামারক, আপনি তাড়াতাড়ি তৈরি হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের চাকরি সংক্রান্ত কাগজপত্রগুলো সঙ্গে রাখবেন, এক ভদ্রলোকের সঙ্গে দেখা করতে হবে। সামারক বলল, আপনি সকালে নাস্তা করেছেন? আমি বললাম, না। সে বলল, বসুন, নাস্তা দিতে বলি। আমি বললাম, সময় হবে না, আপনি তাড়াতাড়ি আসুন, পথে কোথাও নাস্তা খেয়ে নেওয়া যাবে। সামারকের একটি অভ্যাসের তারিফ অবশ্যই আমাকে করতে হবে। ভদ্রমহিলা সাধারণত বাইরে বেরোবার আগে সাজতে গুজতে এত সময় ব্যয় করে ফেলেন যে অপেক্ষমান লোকটি চূড়ান্ত বিরক্তি উৎপাদন করে ছাড়েন। সামারক এদিক দিয়ে অনেক নির্ভর। 5-7 মিনিটেই মধ্যেই পরনের শাড়িটা পাল্টে একটা ফাইল হাতে বেরিয়ে এলেন। আমরা একটা রিক্সা নিলাম এবং পুরনো পল্টনের মোড়ে এসে একটা রেস্টুরেন্টে ঢুকে নাস্তা করলাম। খেতে বসেই আমি সামারককে দিলদার সাহেব সম্পর্কে একটা ধারণা দিতে চেষ্টা করলাম। আমাকে খুব বেশি বলতে হলো না, সামারক নিজেও দিলদার হোসেন সাহেবকে চিনেন। আমি আরো বললাম, আমি তাকে তার চাকরিটার জন্য প্রধানমন্ত্রীর কাছে গিয়ে অনুরোধ জানাতে দিলদার সাহেবকে একরকম রাজি করেছি। বিস্ময় সামারকের চোখ কপাল উঠে গেল। এখনো আপনি আমার চাকরির কথা মনে রেখেছেন? আমার ডান হাতে সে একটা চাপ দিল। আমি তার মুখের দিকে তাকালাম। সামারককে আজ অনেকটা সুন্দর দেখাচ্ছে, চোখ ফেরাতে পারছিলাম না। দিলদার হোসেন সাহেব অফিসে একা ছিলেন। আমরা যখন সুইং ডোর টেনে ভেতরে ঢুকলাম, তিনি কণ্ঠে অভ্যর্থনা জানালেন, এসো। আমি এখনো বুড়ো হয়ে গেছি, মহিলারা আর আমার খোঁজ নিতে আসে না। সামারকের একটা সুন্দর জবান যেন তৈরি হয়েছিল। সে বলল, আপনি একটা খবর দিলেই তো পারতেন, আমি চলে আসতাম। বিশ্ববিদ্যালয়ের খতরনাক লোকগুলো তোমাকে আটকে দিয়েছে না? কাগজগুলো বুঝিয়ে দাও। প্রধানমন্ত্রীর সঙ্গে শেষ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট করা সম্ভব হয়েছে। দিলদার সাহেবের কথা শেষ হতে আমার গা থেকে ঘাম দিয়ে যেন জ্বর ছাড়লো। আমি আশঙ্কা করছিলাম দিলদার সাহেব তার খিস্তির তোড়ে আমাদের নাজেহাল করে ছাড়বেন। আজকে তিনি অত্যন্ত সম্ভ্রান্ত ব্যবহার করলেন। আমরা কাগজপত্র বুঝিয়ে দিলাম। তিনি বললেন, আজকে আমার হাতে সময় নেই, আরেকদিন এসে গল্প করা যাবে। দেখি তোমাদের জন্য কিছু করা সম্ভব হয় কিনা। তাই বাইরে বের হবার জন্য পা বাড়ালাম। আমাদেরও উঠতে হলো। 7-8 দিন পর দিলদার হোসেন সাহেবের অফিসের পিয়ন একটা চিরকুট নিয়ে এলো। তিনি লিখেছেন, জাহিদ, তুমি আগামীকাল সন্ধ্যাবেলা তোমার বান্ধবীকে নিয়ে ডেইজির বাড়িতে আসবে। তুমি বোধহয় জানো আমি এখন ডেইজির ওখানে থাকি। ডেইজি বড় একা থাকে, তোমাদের দেখলে খুশি হবে। রাতের খাবারটা ওখানে খাবে। তোমার বান্ধবীর জন্য একটা সুখবর আছে, সাক্ষাতে জানাবো। জায়গাটা একটুখানি দুর্গম, কিভাবে আসবে পথে ডিরেকশনটা দিচ্ছি। 11 নম্বর বাস স্টেশনের গোড়ায় চলে এসে নামবে। তারপর হাতের ডান দিকে একটা চিকন গলি পাবে। সেই গলি দিয়ে 1000 গজের মতো এসে দেখবে গলিটা উত্তর দক্ষিণে লম্বা আরেকটা গলিতে মিশে গেছে। যে নতুন গলিটা পাবে তার ডান দিকটাতে ঢুকবে। 500 গজের মতো সামনে এগুলি একটা তাল গাছ চোখে পড়বে। সেই তাল গাছের পাশ দিয়ে দেখবে আরেকটা চিকন পথ আবার পূব দিকে গেছে। কিছু দূরে এলেই একটা ধান ক্ষেত এবং ধান ক্ষেতের পাশে পুকুর দেখতে পাবে। পুকুরের উত্তর পাড়ে টিনের বেড়া এবং টিনের ছাউনির একটা ঘর দেখতে পাবে। সেই ঘরটাতেই এখন আমরা থাকছি। রাস্তা চেনার জ্ঞান তোমার অল্প, সেজন্য পথের নিশানাটা চিঠির পেছনে এঁকে পাঠালাম। একটু বেলা থাকতেই এলে তোমাদের বাড়িটা খুঁজে নিতে সুবিধা হবে। যদি রাত করে আসো বিপদে পড়ে যেতে পারো। এদিকটাতে প্রায় লোডশেডিং হয়। একবার কারেন্ট গেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। আর রাস্তাঘাটে ডাকাত হাইজাকারদের বড় উৎপাত। আমি চিঠিটা নিয়ে সামারকদের শান্তিনগরের বাড়িতে গেলাম।
ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। কড়া নাড়তেই খুলে গেল। সামারককে সামনে পেয়ে গেলাম। মনে হলো সারা বাড়িতে আর কেউ নেই। আগেই যখন গিয়েছি প্রতিবার তার বাবাকে খাটের উপর ঝুঁকে পড়ে কোরআন অনুবাদ করতে দেখেছি। আজ তাকে দেখলাম না। খাটময় আরবি বাংলা কোরআন এবং কোরআনের তফসিল ইতস্তত ছড়ানো। কি কারণে জানি নে যে আজ সামারকের মুখখানা অসম্ভব রকমের থমথমে। তার এরকম মূর্তি আগে কখনো দেখেছি বলে মনে পড়ে না। সে ঠান্ডা গলায় আমাকে বলল, বসুন। দড়িতে ঝোলানো গামছাটা নিয়ে কাঠে চেয়ারটা ধুলো মুছে দিল। আমি জুত করে বসার পর সামারক ভেতর থেকে এসে একটা কাগজ আমার হাতে তুলে দিয়ে বললেন, আপনার জন্য চা করে আনি। ততক্ষণে বসে বসে এগুলো পড়ে দেখুন। রুল করা দামি কাগজে এক পাশে ফাঁক ফাঁক করে বাংলা ইংরেজি মিলিয়ে লেখা। শীটগুলো নাড়াচাড়া করতে তাকে মিষ্টি মতো গ্রাম পেয়ে গেলাম। নিশ্চয়ই কাগজগুলো শীটগুলোর সঙ্গে সেন্ট বা এসেন্স জাতীয় কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। দু একটা বেড়া রকমের বানানো ভুল লক্ষ্য করলাম। হাতের লেখা দেখে মনে হলো যে পদে লিখেছেন তার মনটা বিক্ষিপ্ত। পড়ে ফেললে তা ভালো মন্দ যাই হোক জানা যাবে, আর জেনে গেলে তো সমস্ত কৌতূহলের অবসান হবে। আমি কাগজের শীটগুলো টেবিলের উপর রেখে দিলাম, তারপর সিগারেট ধরালাম। আগে সামারক চা নিয়ে আসুক, চায় চমুক দিতে দিতে দেখা যাবে শীটগুলোতে কি আছে। দিলদার সাহেবকে চিঠিটা আমার পকেটের ভেতর থেকে কই মাছের মতো উজান ঠেলে বেরিয়ে আসতে চাইছিল। অন্য কোনো কিছু পড়ে দেখবার মতো মানসিক অবস্থা আমার নেই। সামারক চা এবং বিস্কিট টেবিলের উপর রেখে বলল, পড়ে দেখেছেন কি? আমি বললাম না। উল্টো জিজ্ঞেস করলাম, এগুলো কি? সামারক বলল, প্রেমপত্র। কাগজ থেকে গল্প পাননি? আমি বললাম, হ্যাঁ পেয়েছি, কিন্তু আপনি বলবেন তো প্রেমপত্রগুলো কে কাকে লিখেছে? সামারক বলল, আর কাকে লিখবে? লিখেছে আমাকে। আমি বললাম, সে তো নতুন কথা না, আপনাকে তো সবাই প্রেমপত্র লেখে। সামারক বললেন, কই আপনি তো লেখেননি। আমি বললাম, সময় পেলাম কই, জোর ঝামেলা নিয়েই তো ব্যস্ত থাকতে হলো। চা খেতে খেতে বললো, ওই গদভালা চিঠিগুলোকে একাতে আমাকে পড়ে দিতে হবে? পড়বার জন্য তো দিলাম। আপনাদের হার্ভার্ড ফেরত প্রফেসর আবু তায়েবের কাণ্ড দেখুন। আমি জিজ্ঞেস করলাম, তায়েব সাহেবের সঙ্গে আপনার পরিচয় আছে? পরিচয় না থেকে উপায় কি বলুন তো? ভদ্রলোক প্রতি হপ্তায় আসেন, একবার বসলে আর উঠতেই চান না। আমাকে জ্বালিয়ে মারলেন। প্রতি হপ্তায় চিঠি আসছে তো আসছেই। ঠিক তখনই আবার মনে পড়ে গেল, একবার প্রফেসর তায়েব আমাকে জেনারেল পোস্ট অফিসারের সামনে থেকে গাড়িতে তুলে নিয়ে বনারের আকাশ রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলেন। হুইস্কি গ্লাসে চুমুক দিতে দিতে আমার কাছ থেকে সামরক সম্পর্কিত যাবতীয় তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিয়েছিলেন। তায়েব সাহেব প্রায় সামরকের কাছে আসেন এবং প্রতি হপ্তাহে তাকে সেন্ট মাখানো কাগজে প্রেমপত্র লেখেন। এই সংবাদ শুনে তার উপর আমার মনে একটা প্রবল ঘৃণার ভাব জন্মালো। সামরককে আর কিছুই বলতে হলো না। একটা একটা করে চিঠিগুলো পড়ে গেলাম। চিঠি পড়ার পর আমার মনে একটা বিশ্রী প্রতিক্রিয়া জন্ম নিল। কাচের শোকেচের ভেতর সবকিছু যেমন খালি চোখে দেখা যায়, আমিও তেমনি তায়েব সাহেবের মনের চেহারাটাও দেখতে পেলাম। আমার চোখের সামনে একজন হতাশ, অসহায়, একই সঙ্গে কামুক এবং অহংকারী পুরুষের ছবি ফুটে উঠল। এই নিঃসঙ্গ বয়সী মানুষটার উপর আমার মনে সহানুভূতির ভাব জন্মাতে পারত, কিন্তু সেটা হলো না। সামরকের কাছে উলঙ্গভাবে প্রেম নিবেদন করেছে, সেটা আমার প্রধান নালিশ নয়। বরং আমার রাগ হলো এ কারণে যে ভদ্রলোক অতি সাধারণ বাংলা বানানো ভুল করেন, আর তিনি মনের অনুভূতি রুচি স্নিগ্ধ ভাষায় গুছিয়েও প্রকাশ করতে পারেন না। প্রতি ছত্রের অহমিকা এবং দাম্ভিকতা অহংকার দিয়ে ওঠে। ভদ্রলোকের প্রায় প্রত্যেকটি চিঠির মর্মবস্তু বলতে গেলে ওই একই রকম। আমি একজন বিরাট মানুষ, সম্প্রতি বড়ই নিঃসঙ্গ এবং কামাতো, সুতরাং তুমি আমার কাছে এসো, যা চাও সব দেব। প্রফেসর আবু তাহেবের বাড়িতে মেয়েরাও থাকতে চায় না কেন? এখন কারণটা অনুধাবন করতে পারলাম। তিনি মহিলাদের একটা পণ্য হিসেবেই দেখেন। আমি এবার চিঠিগুলো সামরকের দিকে বাড়িয়ে দিলাম। সামরক বললে, এগুলো নিয়ে আমি কি করবো? আমি বললাম, আপনি কি করবেন আমি কি করে বলবো? ইচ্ছে হলে জবাব দেবেন, ইচ্ছে হলে চন্দন কাঠের বাক্সে রেখে দেবেন। সামরক বলল, কি করি দেখুন। এই বলে সে ভেতরে চলে গেল। একটা হিটার নিয়ে এসে প্লাগটা সুইচ বোর্ডে লাগিয়ে দিল। কলটা যখন লাল হয়ে উঠলো, সামরক তখন একটা একটা করে চিঠিগুলো সে জ্বলন্ত হিটারে ছুঁড়ে দিল। আমি দেখলাম আবু তাহেবের হৃদয় বেদনা, আসঙ্গ লিপ্সা, নিঃসঙ্গতার আরতি সবকিছুই সর্বসূচি আগুনের শিখায় ভস্মে পরিণত হচ্ছে। সামরক এরকম একটা কাণ্ড করতে পারে ভাবতে পারিনি। আমি ভীষণ খারাপ বোধ করতে থাকলাম। সঙ্গে সঙ্গে আমি দিলদার সাহেবের চিঠিটা পকেট থেকে বের করতে পারলাম না। বাতাসে পুড়ে যাওয়া চিঠির ছাই ইতস্তত ওড়াউড়ি করছে। মনে হলো আবু তাহেবের মনের অতৃপ্ত কামনা বাসনা আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে।
কিছু ছাই এসে আমার বাম চোখে পড়লো এবং চোখটা জ্বালা করতে থাকলো। বেসিনে গিয়ে চোখ মুখে পানি দিয়ে এসে আমি চিঠিটা শামারকের হাতে দিলাম। শামারক চিঠিটা পড়ে মন্তব্য করলো, মনে হয়েছে জায়গাটা উত্তর মেরুরও উত্তরে, অত দূরে যাবো কেমন করে, আর ভদ্রলোকও বা অত দূরে থাকেন কেন? আমি বললাম, দিলদার সাহেব আগে ধানমন্ডি 15 নম্বরে থাকতেন। সম্প্রতি তার প্রথম পক্ষের স্ত্রী তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বাড়িটা দিলদার সাহেবের প্রথম বেগমের নামে। শামারক জানতে চাইলে এই বয়সে স্বামীকে তাড়িয়ে দেবে কেন? আমি পাল্টা জবাব দিলাম, এই বয়সে আপনিও বা আপনার স্বামীর ঘর ছেড়ে চলে আসবেন কেন? আমার প্রশ্নটা শুনে শামারক সোজা হয়ে বসলো। তার চোখ মুখ লাল হয়ে গেল। তারপর উল্টে কিছু না বলে ভেতরে গেল। মনে হলো আমি তার অসম্ভব নরম জায়গায় আঘাত করে ফেলেছি। কিছুক্ষণ পরে এসে শামারক জিজ্ঞেস করলো, আপনার দিলদার সাহেব মানুষটা কি বদমাস? এক স্ত্রী বর্তমান থাকতে আবার বিয়ে করলেন কেন? আমি বললাম, এক অর্থে আপনার কথা সত্যি, কিন্তু মানুষটা আরো অনেক কিছু। তিনি ভালো কবিতা লেখেন, চমৎকার বক্তৃতা দিতে থাকেন, অসাধারণ সাহসী মানুষ। শামারক আমার মুখে কথা টেনে নিয়ে বললেন, সাহস জন্তু জানোয়ারদেরও থাকে। আপনারা পুরুষ মানুষেরা আপনাদের অপরাধগুলো ভুল হিসেবে তুলে ধরতে চেষ্টার কৌশল করেন না। আমি বললাম, দিলদার সাহেব আপনাকে কি একটা খবর দেওয়ার জন্য ডেকেছেন, আপনি যেতে চান কিনা সেটা বলুন। এখন 12টা বাজে, ওখানে 5টার সময় না পৌঁছতে পারলে বাড়ি খুঁজে বের করতে কষ্ট হবে। শামারক কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর বলল, হ্যাঁ যাব। আমি বললাম, তাহলে আপনাকে 4টের সময় আমার হোস্টেলে আসতে হবে। শামারক তাদের বাড়িতে দুপুরে খাবার খেয়ে আসতে অনুরোধ করেছিল, আমি রাজি হইনি। আমাদের ধারণা ছিল অনধিক 6:30 নাগাদ আমরা দিলদার সাহেবের বাড়িতে পৌঁছাবো। এগলি সেগুলি তস্যগলি ঘুরে নানক্ষেত পেরিয়ে পুকুর পাড়ে একতলা বাড়ি খুঁজে বের করতে 7:30 পার হয়ে গেল। আমরা যেই ঘরের ভেতরে পা দিয়েছি অমনি কারেন্ট চলে গেল। জমাট বাঁধা ভেতরে অন্ধকারের মধ্যে আমরা অসহায় বোধ করতে লাগলাম। দিলদার সাহেব হারিকেনটা জ্বালিয়ে এক পাশে রেখে বললেন, আমি ধরে নিয়েছিলাম আজ তোমরা আসছো না। ডেইজি সেই গানটাই বারবার শুনিয়ে দিচ্ছিল, কাঙ্গাল হইলে ভবে কেউ তো জিগায় না। হারিকেনের অল্প আলোতে আমি ঘরের চেহারাটা জরিপ করতে থাকলাম। এক কোণে সাদা সিধা একখানা তক্তপোষ, 3-4টে চেয়ার এবং কেরোসিন কাঠের একটা টেবিল। সাধারণ একটা আলনায় গুছিয়ে রাখা একটা হয়েছে ডেইজির শাড়ি, পেটিকোট, এইসব। এছাড়া ঘরে অন্য কোনো আসবাবপত্র নয়। ভদ্রলোককে আমি গত 10 বছর ধরে তার ধানমন্ডি 3তলা বাড়িতে দেখে এসেছি। তার বাড়ির দেয়ালে ঝোলানো যেসব ছবি ছিল সেগুলোর মূল্য এই বাজারে 3-4 লাখ টাকার কম হবে না। এখন ডেইজিকে নিয়ে যে ঘরে থাকছেন, চেহারা দেখে মনে হলো ধানমন্ডির বাড়ি থেকে একটা ফুটোও তিনি নিয়ে আসেননি। মানুষটার প্রতি শ্রদ্ধা আমার অনেক পরিমাণে বেড়ে গেল। ইচ্ছে করলে তিনি ডেইজির দায়িত্ব অস্বীকার করতে পারতেন। দুর্বল মুহূর্ত তো মানুষ অনেক কিছুই করে। দায়িত্ব স্বীকার করে এরকম জঙ্গলে বসবাস করার এই যে সাহস, কজন মানুষ সেটা করতে পারে? অনেকে দিলদার সাহেবকে ভালো মানুষ বলবেন না, কিন্তু আমার চোখে তিনি একজন যথার্থ পুরুষ। মাঝে মাঝে হাঁপানির টানে তাকে ধনুকের মতো বেঁকে যেতে হয়, কিন্তু তিনি যখন সোজা হয়ে দাঁড়ান, তার চোখের ভেতর থেকে যে দীপ্তি বেরিয়ে আসে, দেখলে মনে হয় ওই বয়সে এই শরীরে তিনি বনের হিংস্র সিংহের মতো লড়াই করতে প্রস্তুত। তার ঠোঁট জোড়া পাতলা, দেখলে ঝুটি শালিকের কথা মনে পড়ে যায়। যখন কথা বলেন গলার স্বর গম গম করে আওয়াজ করে। আমাদের কথাবার্তা শুনে ডেইজি বেরিয়ে এলো, হাসলো আমাদের দুজনকে দেখে। ডেইজির মতো ম্লান হাসি। আমি প্রশ্ন করলাম, কেমন আছেন? সে মাথা এদিক ওদিক কাত করলো। ভালো। আমি ডেইজির সঙ্গে শামারককে পরিচয় করিয়ে দিলাম। ডেইজি শামারককে বললো, আপনি খুব সুন্দর। উনি মানে দিলদার সাহেব কয়েকদিন থেকে আপনাদের কথা বলছেন শুধু। শামারক তার চিবুকটা স্পর্শ করে বললো, আপনিও কম সুন্দর নন। ডেইজি বললেন, আপনারা গল্প করুন, আমি রান্নাটা শেষ করে আসি। ডেইজির সঙ্গে দিলদার সাহেবের বয়সের তফাৎ কম করে হলেও 40 হবে। স্বভাবত ডেইজির সঙ্গে এত বেশি বয়সের একজন মানুষের বিয়ে হবার কথা না। অর্থ সম্পদের লোভে যে সে দিলদার সাহেবকে বিয়ে করেনি, সে তাদের ঘর কান্নার ধরন ধারণ এবং ঘরের চেহারা দেখেই বুঝতে পারছি। এই অসম বয়সী দুটি নারী পুরুষ পরস্পরের মধ্যে এমনকি অমৃতের সন্ধান পেয়েছে, দুজন দুদিক থেকে এই চরম আত্মত্যাগ করতে পারে, নাকি দুজনেই পরিস্থিতির শিকার। ডেইজির নিচে মাদুর পেতে খাবার সাজাচ্ছিল। দিলদার সাহেব এমন খোশ মেজাজে কথা বলে যাচ্ছিলেন যেন তিনি পরম সুখে জীবন কাটিয়ে যাচ্ছেন। মানুষটা এতটা দুর্ভোগের মধ্যেও এমন প্রাণ প্রাচুর্যে কিভাবে কথাবার্তা বলতে পারেন, সেটা আমার কাছে এক বিস্ময়ের ব্যাপার। আমি হঠাৎ প্রসঙ্গ পরিবর্তন করে জিজ্ঞেস করলাম, দিলদার ভাই,
আপনার গাড়ি তো এখানে আনতে পারেন না, রাখেন কোথায়? তিনি জবাব দিলেন, 11 নম্বরের পেছনে এক বন্ধুর গ্যারেজে রেখে বাকি পথটা রিক্সায় চেপে চলে আসি। তারপর তিনি আহত স্বরে বলে ফেললেন, ধানমন্ডির বাড়ি থেকে একমাত্র ওই গাড়ি এবং কিছু জামা কাপড় ছাড়া আর কিছুই আনা হয়নি। গাড়িটা না থাকলে খোঁড়া হয়ে অন্ধকূপের মধ্যে পড়ে থাকতে হতো। তার এই একটা কথার ভেতর দিয়ে অনেক কথা বলা হয়ে গেল। আমরা খেতে বসলাম। ডেজি রাধে চমৎকার ছোট মাছ, ঘন মুগের ডাল, বাচ্চা মুরগির ঝোল সহ রান্না করেছে, সঙ্গে শসা সালাদ। আমরা আরাম করে খেতে থাকলাম। না খেতে পেয়ে মানুষ মারা যাচ্ছে, চোরে দেশ ভরে গেছে, স্কুল কলেজে ছেলে মেয়েদের পড়াশোনা হচ্ছে না, রাস্তাঘাটে ডাকাত হাইজাকারদের ভয়ে বের হওয়ার উপায় নেই। এসব নিয়ে কথা বলতে বলতে তিনি ক্ষোভের সঙ্গে বললেন, এই দেশটা কোন রসাতলের দিকে যাচ্ছে আমি তো ভেবে ঠিক থাকতে পারি না। গত পরশু প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে এক ভিন্ন রকমের ছবি দেখলাম। অসংখ্য তদবির করার মানুষ, প্রধানমন্ত্রীকে ঘন্টার পর ঘন্টা তাদের কথা শুনতে হচ্ছে। আমি হলে বেটাকে গুলি করে দিতাম। আমার ইচ্ছা ছিল প্রধানমন্ত্রীকে আমার নিজের কথাটাও বলবো না, কিন্তু সবকিছু দেখে শুনে আমার মনটা এমন বিগড়ে গেল যে ঠিক করলাম এ ধরনের মানুষদের কাছ থেকে আমি কোনো সুযোগই গ্রহণ করব না। আমি আর সামারক পরস্পর চকিত মুখ চাওয়াচাওয়ি করলাম। তাহলে তিনি কি সামারকের চাকরির বিষয়টা প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করেননি? দিলদার সাহেবের জ্ঞান শক্তি খুবই প্রখর। তিনি মুহূর্তে আমাদের মনোভাবটা আঁচ করে নিলেন। না না, তোমাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রীর যত অপূর্ণতা থাকুক, বন্ধু বান্ধবদের ব্যাপারে তার মনে অঢেল মায়া মমতা। সামারকের কথাটা সব খুলে বলার পর সঙ্গে সঙ্গে তিনি পিএসকে দিয়ে ফোনে শরীফকে তলব করলেন। ধমকের চোটে শরীফের তো যায় যায় অবস্থা। সামারক, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, 1 সপ্তাহের মধ্যে ওরা তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দেবে। খাওয়া দাওয়া শেষ করার পর দিলদার সাহেব বর্তমান পরিস্থিতির উপর যেসব কবিতা এবং গান লিখেছেন পড়ে শোনাতে বললেন। খাতার সমস্ত গান এবং কবিতা পড়া শেষ হয়ে গেলে সামারক বললেন, আর লেখেননি? দিলদার সাহেব বললেন, অনেক কিছু লিখেছি, কিন্তু আজ আর শোনাবো না। তোমাদের তো ফেরত যেতে হবে। এই সমস্ত জায়গায় বেশি রাতে চলাফেরা করা ভয়ঙ্কর বিপজ্জনক। সামারক ডেজির কাছ থেকে বিদায় নিয়ে ভেতরে গেল। এই ফাঁকে দিলদার সাহেব আমাকে বললেন, তোমার চাকরি বাকরির কিছু হলো? আমি মাথা নাড়ালাম। তিনি আশঙ্কার সুরে বললেন, তুমি সেই একই রকম থেকে যাচ্ছ, দিনকাল পাল্টে যাচ্ছে, কিছু একটা করো, নয়তো ধরা খেয়ে যাবে। দেখছো না আমার অবস্থা? সামারক বেরিয়ে এসে বলল, আমি মাঝে মধ্যে যদি আপনার কাছে আসি আপনি বিরক্ত হবেন? দিলদার সাহেব বললেন, মোটেই না, তোমার যখন ইচ্ছে হয় চলে এসো। মুশকিল হলে এত দূর আসবে কেমন করে? সামারক বলল, সেই দায়িত্ব আমার। সামারকের কাছে যেদিন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগদার অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো, সেদিনটাকে আমার বিশেষ বিজয়ের দিন বলে ধরে নিলাম। বিশ্ববিদ্যালয়ের লোকেরা আমাকে এতদিন যেভাবে করুণার পাত্র মনে করে এসেছেন, আমি সেরকম তুচ্ছ মানুষ নই, আমি প্রমাণ করে ছেড়েছি। একজন মহিলার বিরুদ্ধে তাদের সম্মিলিত নীরব প্রতিরোধ আমি অকার্যকর করতে পেরেছি। সামারককে বিশ্ববিদ্যালয়ে আনা, এই অসম্ভবকে শেষ পর্যন্ত আমিই সম্ভব করলাম। এই কাজটা করতে গিয়ে আমাকে কত জায়গায় যে যেতে হয়েছে আর কি পরিমাণ কাঠখড় পোহাতে হয়েছে একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। নীরব চেষ্টার ভেতর দিয়ে এরকম একজন অসহায় মহিলাকে জীবন এবং সমাজে প্রতিষ্ঠা পেতে সাহায্য করলাম। এই ঘটনাকে একটা অসম যুদ্ধে জয়লাভ করা ছাড়া আর কিছুই মনে করতে পারলাম না। কিন্তু আমি নিশ্চিত করে জানি এরকম একটি বড় কাজ করার জন্য কেউ আমাকে তারিফ করবে না। আমি দেখতে পাচ্ছি সবাই আমার দিকে এমন একটা ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছে। আমি যেন যজ্ঞের বেদিতে একটা অপবিত্র পশুর লাশ এনে ফেলে দিয়েছি। তারা বাধা দিয়েও সামারককে ঠেকাতে পারেনি। সেজন্য তারা তাদের পরাজয়ের গ্লানিটা আরো তীক্ষ্ণভাবে অনুভব করছিলেন। এই জিনিসটা আমার কাছে পরম উপভোগ্য মনে হচ্ছিল। মনে মনে বলছিলাম, ভেবে দেখুন কেমন গোলটা দিলাম। সেদিন সন্ধ্যাবেলা একটা কাজ করে বসলাম। হাইকোর্টের মাজারের সামনে যে ফুলওয়ালা বসে তার কাছ থেকে একটা জমকালো কবরী ফুলের মালা কিনে আনলাম। তারপর ঘরে এসে ভালো করে জামা কাপড় পরে নিলাম। বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দুহাতে সেই হলুদ কবরী ফুলের মালাটা নিজের গলায় ঝুলিয়ে দিলাম। তারপর আমাকে কেমন দেখায় নানা ভঙ্গিতে তাকিয়ে দেখতে লাগলাম। দুজয়ী বীরের সঙ্গে নিজেকে তুলনা করে মনে মনে ভীষণ আনন্দ পেলাম। একাকী এই নীরব বিজয় উৎসব পালন করছি। কাজটা নিজের কাছে একটু পরে আমার হাস্যকর মনে হলো, আবার ভালোও লাগলো। আমার নিজের কাজের মূল্য আছে, তার স্বীকৃতি অন্যরা যদি দিতে কুণ্ঠিত হয় আমি বসে থাকবো কেন? কেউ না দেখুক, আমি তো নিজে আমাকে দেখছি। আমার ইচ্ছে হলো এই অবস্থায়
একবার ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী, একবার ডক্টর মাহমুদ কবিরের সামনে গিয়ে দাঁড়ায়। তারা যদি জিজ্ঞেস করেন, জাহিদ আবার কি নতুন পাগলামো করলে, গলায় কবরী ফুলের মালা কেন? আমি জবাব দেব, স্যার আজকেই তো মালা পরার দিন। জানেন না শামারক আজ ইংরেজি ডিপার্টমেন্টে কাজ করার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে, অথচ বাস্তবে আমি ঘরে চৌহদ্দি পেয়ে কোথাও গেলাম না। অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত দুঃখ প্রকাশের মতো অতিরিক্ত আনন্দ মানুষকে ক্লান্ত করে ফেলে। তাই ক্লান্তিবশত জামা কাপড় এবং গলায় মালা পরা অবস্থায় বিছানার উপর শরীরটা এড়িয়ে দিলাম, দরজা বন্ধ করতেও ভুলে গেলাম। অধিক রাতে কামাল আমাকে ঘুম থেকে জাগালেন। সবচেয়ে ভালো জামা কাপড় পরা অবস্থায় গলায় মালা দোলানো দেখে কামাল জিজ্ঞেস করলেন, জাহিদ ভাই আপনার কি হয়েছে? মনে হচ্ছে বিয়ের আসর থেকে উঠে ঘুমিয়ে পড়লেন। আমি বললাম, জানেন না কামাল কি হয়েছে? কামাল বললেন, জানবো কেমন করে, আজকাল আপনি তো কিছুই জানান না, সব কাজ একা একাই করেন। আমি বললাম, আজ শামারকের অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে। আমার উত্তরে কামালের কোনো ভাবান্তর দেখলাম না, কেবল বললেন, আমি ধরে নিয়েছিলাম আপনি শামারককে সেজে গুজে বিয়ে করতে গিয়েছিলেন, কোনো কারণে বিয়েটি ভেঙে যাওয়ার মনে দুঃখে আপনি ঘরে এসে লম্বা নিদ্রা দিচ্ছেন। যাক, বিয়েটি যে করে ফেলেননি সেজন্য আপনাকে কংগ্রেচুলেট করবো। কামালের এই ধরনের মন্তব্য শুনে চট করে আমার মনে পড়ে গেল, কোনো বিজয়ী নিরবচ্ছিন্ন বিজয় নেয়, তার আরেকটি দিকও রয়েছে। সব বিজয়ের পেছনে একটি পরাজয় লুকিয়ে থাকে। আরো একটি কারণ আমি একটুখানি আত্মপ্রসাদ অনুভব করছিলাম, সেই বিষয়টি বয়ান করি। শামারক আমার ঘরে এসে জানিয়েছে আমি যেন তাকে বিয়ে করি। এটা একজন সুস্থ মানুষের স্বাভাবিক প্রস্তাব নয়। চোরের ভয়ে মানুষ এমন এরন্ডা হাতে নেয়। শামারকের বিয়ের প্রস্তাবটিও অনেকটা সেরকম। চারপাশ থেকে ধাক্কা খেয়ে মানুষ হাতের কাছে যা পায় তাকে অবলম্বন করে বাঁচতে চেষ্টা করে। তেমনি শামারক আমাকে আঁকড়ে ধরে চেয়ে দাঁড়াবার ক্ষীণ একটা চেষ্টা করেছে। আমি তাকে দাঁড় করাতে পারবো না, বরং নিজেই তলিয়ে যাব। তাছাড়া আরো একটি কথা, শামারক আমাকে তীব্রভাবে আকর্ষণ করে, এই কথা সত্যি বটে। তার আকর্ষণ আমার সমস্ত উপাদান আছে। আমি যেমন আকর্ষণ বোধ করি, সেরকম তাকে যেই দেখে সেই একইভাবে তার দিকে ঢলে পড়ে। অনেকদিন একসঙ্গে চলার পরে আমার মনে এরকম একটা ধারণা জন্মেছে, শামারক জলসাগরের ঝাড় লণ্ঠনের মতো একজন মহিলা, একসঙ্গে অনেক মানুষের চোখে ধাঁধা লাগিয়ে দেওয়ার জন্যই তার দৃষ্টি হয়েছে। মোমের আলো ক্ষীণ যে শিখা, তার আলোয় একজন মানুষ তার ভেতরটা উপলব্ধি করতে পারে। শামারক সেরকম কেউ নয়, সে মানুষকে তার আপন অস্তিত্বই ভুলিয়ে দেয়। এই মহিলার মধ্যে অত্যন্ত গোপনীয় একজন ব্যক্তি, যেখানে তার আপন স্বরূপ উপলব্ধি করতে পারে, সেরকম কোনো বস্তুর সন্ধান আমি পাইনি। তারপর কথা থেকে যায় শামারকের শারীরিক সৌন্দর্য, শিল্পকলার প্রতি অনুরাগ, সহজ সরল ব্যবহার এবং সহজাত সম্মানবোধ। একজন মাত্র মহিলার মধ্যে এই এতগুলো গুণের সমাবেশ জন্মের পর থেকে আমি কোথাও দেখিনি। এই রকম একজন মহিলা যখন আমার কাছে এসে অবলীলায় বলতে পারে, তুমি আমাকে উদ্ধার করো, আপাতত বিয়ে করার হচ্ছে উদ্ধারের একমাত্র পথ, আমি তার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে তার আত্মসম্মান বোধে যে জখম করিনি, সেজন্য নিজের প্রতি শ্রদ্ধাবোধ আমার অনেকখানি বৃদ্ধি পেয়েছে। আমার কাছে পুরোপুরি আত্মসমর্পণ করেছে এমন একজন অসহায় মহিলাকে যে তার নিজের পায়ের উপর দাঁড় করাতে পারলাম, এই জিনিসটা আমার কাছে হিমালয়ের উচ্চতম শৃঙ্গে আরোহণের চাইতেও বেশি গৌরবের কাজ বলে মনে হলো। এখন শামারক ইচ্ছে করলে আমাকে প্রত্যাখ্যান করতে পারে, সেই সুযোগটা আমি নিজেই তৈরি করে দিয়েছি। কিন্তু সুন্দর বস্তু পশুদের পায়ের তলায় পিষ্ট হতে দেখে বেদনা আমি অনুভব করে থাকি। আমি ধরে নিলাম শামারকের পায়ের তলার মাটিটির ব্যবস্থা করে দিয়ে আমি সুন্দরের মান রক্ষা করলাম। 2-3 দিন বাদে শিক্ষকদের লাউঞ্জে গিয়ে আমি মনে মনে মস্ত রকম একটা চোট খেয়ে গেলাম। শামারকের জন্য লড়াই করার পেছনে আমার ব্যক্তিগত অহংকার কাজ করেনি, সে কথা সত্যি নয়। তারপরও ন্যায় অন্যায়, সত্য অসত্যের মধ্যে যে বিরোধ, প্রবলের উদ্যত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মধ্যে মানবিক মহত্ববোধ প্রতিষ্ঠার মধ্যে যে একটি পৌরুষ রয়েছে, সেটাই আমি প্রমাণ করতে চেয়েছিলাম। লাউঞ্জে গিয়ে দেখলাম ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী টেবিলের উল্টো দিকে বসে শামারক হেসে হেসে তার সঙ্গে খুশ গল্প করছে। আমার চট করে মনে হলো সকলের সংগঠিত প্রতিরোধের মুখে শামারকের চাকরিটি পাইয়ে দিয়ে আমি শুধু একটি মামলা জিতেছি মাত্র। মামলার পাল্টা মামলা আছে, আপিল আছে, আপিলের উপর আপিল আছে। যে সমস্ত মহৎ অনুষঙ্গের সঙ্গে যুক্ত করে আমি মনে মনে অহংকারে স্ফীত হয়ে উঠেছিলাম, তার সঙ্গে এই চাকরি পাওয়ার বিন্দুমাত্র সম্পর্ক নেই। এটা নেহায়েত একটা মামুলি ব্যাপার।
শামারকের ডিপার্টমেন্টে জয়েন করেই বুঝে গেছে ডক্টর শরীফ ইসলাম চৌধুরী এবং তার দলের লোকদের সঙ্গেই তাকে কাজ করতে হবে। সুতরাং জয়েন করেই তার প্রথম কাজ দাঁড়িয়ে গেছে তাকে চাকরি পেতে যারা বাধা দিয়েছিল তাদের সবাইকে সন্তুষ্ট করা। তাদের অমতে শামারক ডিপার্টমেন্টে জয়েন করতে পারলেও তারা যদি বেঁকে বসেন তাহলে তার পক্ষে নিরাপদ কাজ করে যাওয়া সম্ভব হবে না। সুতরাং তাদের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা করাই দাঁড়িয়েছে তার প্রথম কাজ। আমি কোনার টেবিলে বসে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর সঙ্গে শামারকের টুকরো টুকরো আলাপ শুনতে পাচ্ছিলাম। প্রতি কথায় সে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর দিকে তার পদ্ম পলাশ চোখ দুটো এমন ভাবে মেলে ধরছিল, আমার মনে হচ্ছিল একমাত্র এই মানুষটাকে সন্তুষ্ট করার জন্যই ভুবন মোহিনী সৌন্দর্য দিয়ে শামারক জন্ম নিয়েছিল। বুঝতে আমার কাল বিলম্ব হলো না, আমি জিতেও হেরে গেছি। এই ভণ্ড লোকদের সঙ্গবদ্ধ একটা অন্যায়ের প্রতিবাদ করার প্রয়োজনে কত রকম হিল্লি দিল্লি করে শামারকের এখানে আসার ব্যবস্থা করলাম। এখন শামারক নিজেও এই দুষ্টচক্রের একটি খুচরো যন্ত্রাংশে পরিণত হতে যাচ্ছে। আমার ভীষণ খারাপ লাগলো। সারা জীবন আমি আমার মেধা, প্রতিভা, শ্রম, সময় ভুল কাজে ব্যয় করে গেলাম। শামারককে যখন ডিপার্টমেন্টে কাজ করতে হবে, তাকে ঝাঁকের কই হয়ে ঝাঁকের সঙ্গেই মিশে থাকতে হবে। শামারকের মধ্যে একটা শিকারী স্বভাব আছে, আমি জানতাম। তাকে এখানে যখন কাজ করতে হবে তখন সবসময় প্রবল প্রতিপক্ষটিকে তার সৌন্দর্যের অস্ত্রে ঘায়েল করে কাবু করতেই হবে। শামারক তার ডিপার্টমেন্টের লোকদের সঙ্গে পানিতে চিনির মতো মিশে যাবে, অথচ আমি সকলের শত্রু হয়ে রইলাম। খেলার এটাই নিয়ম। আমি ওই এলাকা ছেড়ে অন্য কোথাও দূরে টুরে চলে যেতে পারলে সবচাইতে ভালো হতো, কিন্তু সেটাই সম্ভব হচ্ছে না। আমার আশঙ্কা মিথ্যা হবে না যে এখন আমি জ্বালিয়ে তুলেছি তার তাপ আমার শরীরে এসে লাগবে। প্রায় মাসখানেক পর একদিন শামারক আমাকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করলো। এই সময়ের মধ্যে তার সঙ্গে এক আধবার দেখা হয়েছে, তবে বিশেষ কথা হয়নি। যতবারই দেখা হয়েছে বলেছে খাটতে খাটতে তার যান বেরিয়ে যাচ্ছে। ক্লাস করা, টিউটোরিয়াল দেখা, সিলেবাসের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিদিন নতুন করে প্রস্তুতি করতে করতে হিমশিম খেতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নতুন চাকরি পেলে মানুষ নিজের গুরুত্ব জাহির করার জন্য লম্বা চড়া যেসব বোলচাল ঝাড়ে, শামারককে তার ব্যতিক্রম দেখলাম না। কিন্তু তার অসহায়ত্ব বোটা কেটে গেছে, আত্মপ্রত্যয়ের সঙ্গে সে কথাবার্তা বলছে। শামারক জানালো আজ সে প্রথম মাসের মাইনে পেয়েছে, তাই আমাকে খেতে ডেকেছে। খেতে খেতে সে বিশ্ববিদ্যালয়ে এত সব খবরাখবর বলতে থাকলো, শুনে আমি বিস্ময়ে থ হয়ে গেলাম। মাত্র 1 মাস সময়ের মধ্যে শামারক এত সব সংবাদ সংগ্রহ করলো কেমন করে? আমি এলাকায় 10 বছরেরও বেশি সময় বসবাস করছি, অথচ তার 1/10 খবরও জানি না। কোন শিক্ষক ছাত্রীদের সঙ্গে নষ্টামি পশ্চামি করে বেড়ায়, কোন শিক্ষক বউকে ধরে পেটায়, কোন শিক্ষক বাড়ির কাজে মেয়ের সঙ্গে কুকর্ম করে, কোন শিক্ষকের মেয়েকে স্বামী তালাক দিতে বাধ্য হয়েছে, কোন শিক্ষক জাল সার্টিফিকেট দেখিয়ে প্রমোশন আদায় করেছে, সব খবরাখবর তার নখদর্পণে। এক কথা, শামারক বিশ্ববিদ্যালয়ে যত অধ্যাবধি আছে তার সব এক সরস বর্ণনা দিল। এরই মধ্যে খাওয়া শেষ হয়ে এলো। খাওয়ার পর চায়ের পেয়ালা সামনে নিয়ে মহিলা শিক্ষকদের সম্বন্ধে তার পর্যবেক্ষণের ফলাফলগুলো প্রকাশ করতে থাকলো। ইতিহাসের হামিদা বানু এত জাহাজবাজ মহিলা যে স্বামী বেচারাকে আলাদা বাসা করে থাকতে হয়। অর্থনীতির জিন্নাতুন নেসা আসলে থুতুরি বুড়ি, অথচ এমন সাজগোজ করে এবং এত রং ঢং মাখে দেখলে পিত্তি জ্বলে যায়। সাইকোলজির ফাহমিদার বেগমের ঘাড়টা জিরাফের মতো, অথচ ভণ্ডামি কত মনে করে সে সবচেয়ে সুন্দরী। কোদালের মতো দাঁত বের করে এমন ভাবে হাসে দেখলে চোপাটা ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে। শামারকের সব রাগ দেখা গেল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যে নেসার উপরে। মহিলাটা হাই হিলে ফুটফুট করে এমন ভাবে আসে যেন মাটিতে তার পা পড়ছে না, আর এমন নাসিক উচ্চারণে কথা বলে যেন এক্ষুনি এয়ারপোর্ট থেকে নেমেছে। এখনো লাগেজপত্র এসে পৌঁছায়নি। তারপর শাড়িটা কোমরে পেঁচিয়ে মহিলা কিভাবে হাঁটেন অনুকরণ করে দেখালো। আমি বললাম, আপনার মহামূল্যবান অভিজ্ঞতার কথা আরেকদিন শোনা যাবে, আজ একটু কাজ আছে। শামারক বলল, আরে বসুন। এখন কি যাবেন? আমি বললাম, আপনাকে তো বলেছে আমার একটা কাজ আছে। সে বলল, কাজটা আপনার সবসময় থাকে, তার আগে আপনার পেয়ারের জহরত আর কথা শুনে যান। আমি অবাক হয়ে গেলাম। আমার মনে হলো নিজের হাতে ছিপি খুলে আরব উপন্যাসের জীবনটা মুক্ত করে দিয়েছি। এই তো সবে শুরু, সামনে আরো কত দেখতে হবে কে জানে। এই মহিলার মেন্টাল ডিটেক্ট করার মতো একটা আলাদা ক্ষমতা আছে। প্রথম দৃষ্টিতেই কার কোথায় খুঁত আছে চট করে ধরতে পারে। একটা কথা ভেবে আমি অবাক না হয়ে পড়লাম না, শামারকের তো নানাবিধ গুণ রয়েছে, সেগুলোর পরিশীলন করার বদলে মানুষের খুঁত আবিষ্কার করার কাজে এমন তৎপর হয়ে উঠলো কেন? আরো একটা কথা ভেবে শঙ্কিত হলাম যে জহরত আর বিষয়ের তথ্য সংগ্রহ করলো কেমন করে? তার দৃষ্টি থেকে কিছুই এড়ায় না।
জহরা তারা বয়সে আমার সামান্য বড় হবেন, অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে শিক্ষকতা করেন। অনেকদিন দেশের বাইরে ছিলেন, দেশের মধ্যে এমনকি বিশ্ববিদ্যালয়ে কোথায় কি ঘটেছে জানেন বলে মনে হয় না, অথবা জানলেও সেগুলোর মধ্যে জড়িয়ে যাওয়ার ইচ্ছে তার বিন্দুমাত্র নেই। মহিলা সব ধরনের ভজকট ব্যাপার থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখেন, গবেষণা ইত্যাদি নিয়ে সময় কাটান। সবসময় দেখছি মোটা মোটা খামে দেশের বাইরে টাইপ করা চিঠি পাঠাচ্ছেন। সবসময় বাথরুমের মধ্যে আটক থাকেন। বেলা 12:30টার দিকে লাউঞ্জে এসে হাসনাত সাহেবের সঙ্গে এক কাপ চা খান। 15-20 মিনিট লাউঞ্জে কাটিয়ে বাড়ি চলে যান। জহরা তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকার সময় থেকেই হাসনাত সাহেবের প্রিয় ছাত্রী। হাসনাত সাহেবের বয়স যদি 70 না হতো, বিশ্ববিদ্যালয়ে যা পরিবেশ জহরা তারার সঙ্গে তাকে জড়িয়ে নানা রকম মুখরোচক গল্পের সৃষ্টি করতে পারত। তার কারণ জহরা তারা নিজেও বিয়ে করেননি। কেন বিয়ে করেননি এই সংবাদটি কেউ বিশদ করে বলতে পারেন না। এমনকি ডিপার্টমেন্টের যেসব মহিলা কর্মী যারা জহরা তারাকে রীতিমতো অপছন্দ করেন তারাও। জহরা তারা কারো প্রেমে ব্যর্থ হয়ে কুমারী জীবন যাপন করছেন কিংবা কারো প্রতীক্ষায় এমন একলা জীবন কাটাচ্ছেন, সে খবর যদি জানা সম্ভব হতো, আমার ধারণা অবশ্যই সামান্য স্বয়ংক্রিয় মেন্টাল ডিটেক্টেড ধরা পড়ে যেত। চলাফেরা করার সময় জহরা তারা চারপাশে একটা গাম্ভীর্য বেষ্টন করে থাকে। সেটা ভেদ করে তার কাছাকাছি পৌঁছানো খুব সহজ ব্যাপার ছিল না। আমি যদি সাহস করে বলি জহরা তারার কাছাকাছি যাওয়ার সুযোগ আমার ঘটেছিল, তাহলে খুব সম্ভবত মিথ্যে বলবো না। ওই ভদ্রমহিলার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন হাসনাত সাহেব। আমি তাকে আমাদের লেখা একটা বই পড়তে দিয়েছিলাম। এই না খুশি স্বভাবের ভদ্রমহিলা, যার কাছে দেশের সবকিছু তুচ্ছ আর চলন, সেই মন্তব্য জানতে চেয়ে পড়তে দিয়েছিলাম। তিনি 2 দিন পর তার ডিপার্টমেন্টের পিএম দিয়ে আমাকে তার ঘরে ডেকে নিয়ে বলেছিলেন, ইউ আর অ্যাপ্রোচিং গ্রেটনেস। তারপর থেকে ফাঁক পেলে মহিলার ঘরে যেতাম। তিনি আমাকে কোনোদিন ডাকেননি, অথচ আমি যেতাম। কখনো তার গাম্ভীর্যের আবরণ তুলেছে এমন আমার মনে হয়নি। আমি ধরে নিয়েছিলাম যে মানুষ গ্রেটনেসের পথে পা বাড়িয়েছে, তার এই গাম্ভীর্যের আবরণটুকু কেয়ার না করলেও চলে। মহিলা একদিন আমাকে চলে আসতে বলেন। জহরা তারাকে সুন্দরী বলা ঠিক হবে না, তিনি ছিলেন বেটে খাটে ধরনের মানুষ। মুখের ছিরি চাঁদও বিশেষ ছিল না। মুখখানা ছিল মঙ্গোলীয় ধাঁচের, কিন্তু নাকটা মঙ্গোলীয়দের মতো চ্যাপ্টা ছিল না। স্বাবলম্বী দৃঢ়চিত্তে মহিলাদের মধ্যে যেমন মাঝে মাঝে দেখা যায়, তার নাকের নিচে খুব ভালো করে তাকিয়ে দেখলে সূক্ষ্ম একটা অবিকশিত গোপের রেখা লক্ষ্য করা যায়। তিনি মাথার ঠিক মাঝখানে সিঁথি কেটে চুলগুলো পেছনে দিয়ে জোর করে খোপা বাঁধতেন। হাঁটার সময় দোদুল খোপাটা কেঁপে কেঁপে উঠত। তার মাথার চুল ছিল অঢেল, কানের গোড়া দিয়ে কয়েকটি পাকা চুলের আভাসও দেখা যেত। তিনি যখন হাঁটতেন সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। এ সময় দোদুল খোপাটা দুলে দুলে উঠত। তার পরনের শাড়ি, পায়ের জুতা, চলার ভঙ্গি সবকিছু গাম্ভীর্যের কঠোর অনুশাসন মেনে চলত। জহরা তারার গায়ের রং ছিল মাজা মাজা, সাদাও বলা যেতে পারে। কাঁধের পিঠের যে অংশ দেখা যেত তার থেকে কোনো জৌলুস ঠিকরে বেরোতো এ কথা মোটেও বলা যাবে না। জহরা তারাকে সুন্দরী কিংবা অসুন্দরী অভিধায় পেলে বিচার করা যাবে না। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এক ধাতুতে গড়া প্রতিমার মতো সবটাই জহরা তারার, সবটাই ব্যক্তিত্ব। জহরা তারার এই যে একাকিত্ব এবং অটল ব্যক্তিত্ব, সেটা আমাকে তার কাছে টেনে নিয়ে যেত। তিনি ঠোঁটকাটা স্বভাবের মহিলা ছিলেন। যেদিন হাতে কাজ থাকতো মুখের দিকে না তাকিয়েই বলে দিতেন, হাতে খুব কাজ, বসতে বলতে পারবো না, আজ তুমি এসো। যেদিন মহিলার সময় থাকতো থুতনিতে মাথা রেখে চুপচাপ আমার কথা শুনে যেতেন। তিনি শুধু মাঝে মাঝে হা করতেন। অনেকক্ষণ কথা বলার পর যখন বেরিয়ে আসতাম, মহিলার সঙ্গে কি বিষয়ে কথা বলেছি একদম মনে করতে পারতাম না। নিজেকে প্রশ্ন করতাম, তাহলে এতক্ষণ কি বকবক করলাম। জহরা তারার কাছে এই যে যাওয়া আসা করছি, তার পেছনে কোনো গুরু কারণ আছে কিনা নিজের কাছেও জিজ্ঞেস করতে পারিনি। আসলে জহরা তারার কাছে আমি কেন যাই? সাদা কথা ভালো লাগে বলেই যাই। কেন ভালো লাগে কখনো ভেবে দেখিনি, কারণ ভেবে দেখার সাহস হয়নি। আমারও খুব সহজে যখন পেয়ারের জহরা তারা শব্দটি বলে ফেললো, আমার সচকিত না হয়ে উপায় রইল না। যা আজ উঠি উঠি করছিলাম, বসে পড়লাম। মহিলা আমার মনের গহনের এমন একটা জায়গায় ঘা দিয়ে বসে আছে, যা আমি অত্যন্ত নির্জন গোপন মুহূর্তে উচ্চারণ করতে সাহস পাইনি। পাছে বাতাস বিশ্বাসঘাতকতা করে। মুখে কৃত্রিম হাসি টেনে এনে বললাম, অনেকের কথাই তো বললেন, জহরা তারা বাকি থাকবে কেন? সামার হাসতে হাসতে বললেন, জানেন জাহিদ ভাই, আপনার পেয়ারের জহরা তারা যখন শাড়ির গোছাটা হাতে ধরে থপ থপ করে হেঁটে যায়, অবিকল একটা বাচ্চা হাতের মতো দেখায়।
আমার খুব শখ হয় এক জোড়া গোপ কিনে মহিলার মুখে লাগিয়ে দেই, একেবারে বেটে খাটে নেপালিদের মতো দেখাবে। এইরকম একজন মেয়ে মানুষ, যার যেখানে মাথা সেখানে চোখ, যেখানে গাল সেখানে নাক মুখ ঠোঁট, এমন একটি বদসুরত মেয়ে মানুষের সঙ্গে আপনি ঘন্টার পর ঘন্টা কাটান কেমন করে? খুব কষ্টে হেসে বললাম খুব ভালো বলেছে, বাকিটা আরেকদিন শুনবো, এখন যাব। সামারক বলল, খুব লেগেছে না? আমি বললাম, লাগবে কেন। আজকে পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, চলুন।